শুভেচ্ছা দিতে চান? আচ্ছা, যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং অন্যান্য খ্রিস্টান ভাই-বোনদের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আ অনেকের বন্ধু-বান্ধব রয়েছে, আত্মীয়স্বজন রয়েছে। আশা করি ইতিমধ্যেই অনেক জেনেছেন, কিছু আনন্দে অংশগ্রহণ করেছেন। তারপরেও আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ওকে। আমি এখন জানতে চাই যে আ প্রত্যেকটা যেমন হচ্ছে যে আ প্রত্যেকটা ধর্মেই বিভিন্নভাবে আসলে ব্যাপারগুলো আসছে। যেমন আ আমরা বিশ্বাস করি যে জিন এক্সিস্ট করে। ঠিক একইভাবে ঘোস্ট নিয়ে আপনাদের মানে আপনার কি ধারণা বা আপনি কি মনে করেন যে ঘোস্ট ব্যাপারটা আসলে ঘোস্টের কোনো অস্তিত্ব আছে কিনা? আপনার কি মনে হয় আপনার দৃষ্টিকোণ থেকে? এই প্রশ্নটা বেশ মজার এবং জটিল, আচ্ছা, ২ টেই বলা যায়। ওকে। আর আমি আমার ব্যক্তিগত অভিমত জানাতে পারি। এটা কোনো রেফারেন্স খ্রিস্টান থেকে না আরকি। সম্প্রদায়ের পক্ষ থেকে নয়। জি, আর আমরা যখন ছোট ছিলাম তখনই এই শব্দটার সাথে পরিচিত হয়েছি যে ভূত বা গোস্ট ওই ধরনের একটা কিছু আছে। জি। এখন আ আমি নিজে চোখে কখনো দেখিনি। তাই ধর্মীয় ব্যাপারটা সরাসরি বলা যাবে না যে ধর্মীয়ভাবে এটা স্বীকৃতি দিচ্ছে কি দিচ্ছে না। কারণ যখন আমরা ছোটকালে ধর্ম বিষয়ক পড়াশোনা করেছি আমাদের বিভিন্ন সময় বলা হয়েছে ভূতের ব্যাপার। ভূত একটা কিছু আছে। কিন্তু এই ধর্মীয় ব্যাপারটা যখন সাধারণ মানুষের কাছে চলে যায় তখন তাদের সামাজিক সাংস্কৃতিক বিশ্বাসের সাথেও চলে যায়। তাই আ ঐশতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে একরকম ব্যাখ্যা হতে পারে। আবার সাধারণ মানুষের চিন্তা ভাবনা থেকে আরেক রকম হতে আরেক পারে। রকম ব্যাখ্যা হতে আচ্ছা, পারে। যদি তাহলে কেউ যদি মনে হয় যে আপনার কাছে কেউ আসলো ভয় পেয়ে যে আমি প্রচন্ড ভয় পেয়েছি, কিছু একটা দেখেছি, তখন আপনি তাকে কি পরামর্শ দেন? আ পরামর্শের ব্যাপারে আ সেটাও সুনির্দিষ্ট একটা হয়তোবা হবে না। সেটা থাকতে পারে যে আসলে তুমি বা আপনি আসলে কি দেখেছেন, কি দেখে ভয় পেয়েছেন? কারণ অনেক সময় আমরা আ মনের ভিতরে যে কল্পনাগুলো পোষণ জি, করি, অনেক সময় এরকম পরিস্থিতিতে পড়লে আমার মনে হচ্ছে যে ওই জিনিসটা আমি দেখলাম। যেমন অনেক জি, সময় আমরা বলি যে সন্ধ্যার সময় কোথাও যাওয়ার সময় ওই যদি কোথাও আ বন দেখলেন, হঠাৎ করে মনে হইল যে ওই বুঝি ভূত বা ওই বুঝি বাঘ। কিন্তু সেটা তো আসলে বাঘ না। জি। তাহলে আ বেশিরভাগ ক্ষেত্রেই সচেতনতা দরকার। তারপর মানুষের ভিতরে আত্মবিশ্বাস একটা বিষয় আছে, সেটা দরকার। আ মানসিক একটু সাহস সঞ্চয় করা সেটাও ব্যাপার। তবে এই কথাগুলো বলে আসলে ভূতের ব্যাপারটা তো এড়িয়ে যাওয়া যায় না? এড়িয়ে যাওয়া যায় না। ভূত আসলে বাইরে না। ভূত আমরা তৈরি করি আমাদের মনের ভিতরে। জি। যেই জিনিসগুলোকে আমরা পছন্দ করি না বা ভয় পাই, ওই জিনিসগুলোই অনেক সময় ভূত হয়ে আত্মপ্রকাশ করে বাইরের জিনিসের তার মধ্যে, মানে সেটা আপনি আমার বলছেন ধারণা। যে ভয়ই অনেক সময় নানানভাবে নানান রকম করে আমাদের সামনে এসে দাঁড়ায় এবং আমরা অথবা আমাদের অপছন্দের যা কিছু আছে সেগুলো আমাদের সামনে এসে দাঁড়ায় এবং আমরা কোনো সময় ভয় পাই, কোনো সময় সেটা থেকে এড়িয়ে যেতে চাই। এই ব্যাপারটাই। তো ভয় না পাওয়ার কোনো সূত্র আপনার কাছে জানা আছে? আ এই যে অন্ধকারকে ভয়, এই যে মানে অদৃশ্য কিছুকে ভয় যে আমার এই ঘরে মনে হয় কিছু একটা আছে। এই মনে হয় আমাকে কেউ একজন দেখছে। এই মনে হয় এখানে কোনো একটা ব্যাপার আছে। এই যে ভয়, এই ভয় কাটানোর কোনো আ পরামর্শ আপনার আছে? আ আমি ব্যক্তিগতভাবে যেই জিনিসগুলো চর্চা করি সেটা এরকম আ আ সহভাগিতা করি শ্রোতাদের সাথে যে ১ম ব্যাপার হচ্ছে যে আ আত্মবিশ্বাস একটা জিনিস যেটা আমি বলতে চাই আত্মপ্রত্যয় জি, সেটা একটা বিষয় যে আমি আমার ভিতরে যে সৎ সাহস আছে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। তারপর অনেক সময় আছে যে যেই জিনিসগুলো চিন্তা করলে আমাদের ভয়ের উদ্রেক হয় সেগুলো চিন্তা না করা। সেগুলো চিন্তা না করা। অনেক সময় আছে যে আমরা আমাদের আ বন্ধু-বান্ধবের সাথে বিভিন্ন সময় আলাপ আলোচনা করতে পারি এই ভয় দূর করার জন্য। কারণ আ অনেক ক্ষেত্রে দেখা যাবে যে একা হয়তোবা এটা করা সম্ভব না। আমাদের অন্যের সহযোগিতা প্রয়োজন হতে ওকে। পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম এবং আশা করছি যে আপনাদেরও আ ভালোই লেগেছে জেনে এবং অনেক
থ্যাংকস আপনাকে এত কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ঘটনায় চলে যাব এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন একজন লিসেনার এবং আরো বেশ কিছু দারুণ দারুণ ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো আমি পড়তে পারছি না। কারণ দুটো ঘটনা রয়েছে আরো। দুটো ঘটনাই রাজশাহীর ঘটনা। সামনের সপ্তাহে রাজশাহী যাচ্ছি। ভাবছিলাম যে এই সপ্তাহে পড়বো, বাট পড়তে পারছি না। সামনের সপ্তাহে পড়বো। রাজশাহীর ঘটনা, রাজশাহীতে বসে পড়ার মজাই আলাদা। সো ওই দুটো রাজশাহীর জন্য রেখে দিচ্ছি। আজকে যেটা পড়ছি সেইটা আমাদের পাঠিয়েছেন ইউএস এর স্ট্যামফোর্ড সিটি থেকে এবং এবং স্ট্যামফোর্ড সিটি মোহাম্মদ মারুফুর রহমান, বয়স 16। তিনি লিখছেন আমাদেরকে যেভাবে, আমি সেভাবে বলছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ মারুফুর রহমান এবং আমি স্ট্যামফোর্ড সিটি অফ ইউএসএ এখানে থাকি এবং আমি 9th গ্রেডে পড়ি। আমার বয়স 16। আমি একজন অলমোস্ট রেগুলার লিসনার ভূত এফএমের। যে স্টোরিটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার সাথেই ঘটেছে ইন 2015, আর এটা ঘটেছে 2015 এর জানুয়ারি মাসে। ফর মোর ইনফরমেশন, সেটা দ্যাট যে আমি ভূত বিশ্বাস করি না এবং আমি একজন মুসলিম। হোয়াট এভার, আমার গল্পে আসি এবং আমি সবকিছু শুরু হয় আমার ইন দ্য মান্থ অফ জানুয়ারি এবং তিনি বলছেন যে আমার স্কুল শুরু হয় আফটার দ্য উইন্টার ভ্যাকেশন এবং আমি সকাল 6টার সময় স্কুলের উদ্দেশ্যে বের হই এবং তিনি বলছেন যে আমি লেট, তাই আমাদের নেইবারের গার্ডেন একটা আছে, সেখানে শর্টকাট নেওয়া যায়। সেই গার্ডেনটা আমি শর্টকাট নেই and I started running through the garden, but suddenly my leg stuck. আমি জানি না যে কি হলো, মানে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই পাটা আটকে গেল কোনো একটা কিছুতে এবং আমি ফ্রি হওয়ার জন্য বা পাটাকে ফ্রি করার জন্য চেষ্টা করছিলাম। দেন আমার পায়ের দিক থেকে আমি তাকিয়ে দেখলাম যে আহ, মানে there was nothing, কিছুই ছিল না সেখানে এবং ইট ওয়াজ জাস্ট মাই লেগ স্টাক টু দ্য গ্রাউন্ড এবং আমি সেখানে কোনো একটা মাটিতে কোনো একটা কিছুর সাথে আটকে আছি। যখন আমি ফ্রি হলাম তখন আমি রিয়ালাইজ করলাম যে আমি বাস স্টপে দাঁড়িয়ে আছি এবং আমি জানি না যে কি হলো আমার সঙ্গে এবং আমার মনে হলো যে ইটস লাইক যে সামওয়ান টিপ দ্য ভিডিও। কেউ মনে হলো যে আপনি একটা অংশ দেখছিলেন, আপনি একটা অংশের মধ্যে ছিলেন, কয়েকটা সময়ের মধ্যে ছিলেন, হঠাৎ করে আপনি সেখান থেকে অন্য কোনো এক জায়গায় জাস্ট টিপ করে চলে যান বা একটা মুভির কিছু অংশ দেখলেন না, একটু আগেই আপনার পা আটকে ছিল কোনো একটা জায়গায়, গ্রাউন্ডের কোনো একটা জায়গায় আটকে ছিল এবং কিছুক্ষণের মধ্যে আপনি দেখলেন যে আপনি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন। মাঝখানে কি হয়েছে, কিভাবে হলো, কিভাবে আপনি এখানে আসলেন, আপনার কোনো জানার মানে কোনো উম, মানে ব্যাপারই ঘটেনি আপনার সাথে। যাই হোক, আমি বাসে উঠলাম and আমার এবং সেই দিনটা আমার ভালোই গেল। বাট আমার স্কুল বাস্কেটবল প্র্যাকটিস থাকার কারণে আমার বাসায় ফিরতে অলমোস্ট 7টা বেজে গেল এবং আমার যখন ওয়েন এভরিথিং ওয়াজ ওভার তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি বাস থেকে নেমে হাঁটতে শুরু করি এবং আমি গেম খেলছিলাম আমার মোবাইলে অ্যান্ড আমার হেডফোন ছিল কানে। হঠাৎ আমি বুঝতে পারলাম যে আমি সেই বাগানটার মধ্যে দিয়ে শর্টকাটের মধ্যে আবারও আছি এবং সেই রাস্তাটা ধরে যেটাতে শর্টকাট নেওয়া যায় সেখান দিয়ে আমি যাচ্ছি এবং আমার যতদূর জানা যে আমার এই রোডে আসার কোনো কথাই না, বিকজ দিস রোড ইজ সো ফার অ্যাওয়ে ফ্রম মাই আফটার স্কুল বাস স্টপ। সুতরাং এখানে আসার কোনো কারণ নেই। যাই হোক, আমি একটা এত সিরিয়াস ভাবে এটা না নিয়ে আমি এগোতে থাকি কারণ কারণ আমি সেটার ওপরে মানে ওই ব্যাপারটার উপরে অত বেশি মনোযোগ দিচ্ছিলাম না। সাডেনলি আমি দেখতে পেলাম যে আমার নেইবার রিক, সে হচ্ছে গাছ লাগাচ্ছিল এবং মানে সে রিক যে হচ্ছে যে কিনা যে কিনা 2 বছর আগে মারা গেছে। আমি দেখলাম আমি তাকে দেখতে পেলাম। আমি দাঁড়িয়ে গেলাম এবং আমার মনে হলো যে আহ, আমি কোমায় চলে আসছি, এরকম একটা ব্যাপার। যখন আমি দৌড়াতে গেলাম, আমি ফিল করলাম যে আমার পা স্টাক হয়ে আছে আবার গ্রাউন্ডে, লাইক যে এটা
একেবারে যেরকম ঘটেছিল সকাল, সকাল। হঠাৎ আমি দেখলাম যে রিক আমার সামনে দাঁড়িয়ে আছে। দেন আমি তার ফেসটা দেখলাম এবং আমি কোনোভাবেই বর্ণনা দিতে পারবো না যে তার চোখটা কিরকম লাল ছিল এবং তার মুখ দিয়ে মনে হচ্ছিল যে রক্ত ঝরছে এবং সেই একইভাবে নাক দিয়েও রক্ত ঝরছে। নাক, মুখ সবকিছু দিয়ে রক্ত ঝরছে এবং আমার ব্রেইন তখন ওই মুহূর্তে কাজ করছিল না। আমি দোয়া পড়তে শুরু করি। তারপরে আমি নোটিস করি যে আমার পাশে একটি আ মানে একটি একটা একটা কিছু একটা আছে যেটা উড টাইপের কিছু একটা বা কাঠ টাইপের কিছু একটা। আ এবং আমি সেই জিনিসটা দিয়ে আমি আমার ফুল এনার্জি দিয়ে আমি তাকে আঘাত করি। যখনই আমি ওকে হিট করতে গেলাম, তখন হঠাৎ করে সে অদৃশ্য হয়ে গেল এবং আমার পাও আবারও ফ্রি হয়ে গেল। আমি যত জোরে সম্ভব দৌড়াতে শুরু করি। অ্যান্ড একটা পর্যায়ে আমি আমার সেন্স হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি দেখতে পাই যে রিকের বাসায় আমি এবং তার ওয়াইফ আমার পাশে বসে আছে এবং আমি তাকে সব খুলে বলি। দেন উনি আমাকে বলে যে রিক এই গার্ডেনে সুইসাইড কমিট করেছিল। আমি বাসায় ফিরে যেয়ে আম্মুকে সব বলি এবং আ এবং আমাকে সে এটাও বলেছিল যে আমি যাতে কখনো এই বাগানে আর না আসি। আমার আম্মু আমাকে অ্যাডভাইস দেয় যে দোয়া পড়ে বের হতে। তারপর থেকে এভরিথিং ওয়াজ ফাইন, বাট এই ঘটনাটা খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। হঠাৎ করেই আপনি যদি মানে আপনার প্রতিদিনের চলার পথ, সেই পথে হঠাৎ করে একদিন যদি হোঁচট খান বা আটকে যান কোনো কারণ ছাড়াই, একটা প্লেন একটা গ্রাউন্ড হয়তো সেখানে আপনি হঠাৎ করে আটকে গেলেন বা আপনার ফ্লোরের ওপরে যেটা একদম দেখতে পাচ্ছেন আপনি প্লেন, কোনো ধরনের কোনো বাড়ি খাওয়ার বা হোঁচট খাওয়ার কোনো সম্ভাবনা নাই। সেখানে আপনি হঠাৎ করে একদিন হোঁচট খেলেন এবং তারপর সেখানে আটকে গেলেন এবং হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন যে আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আসতে আরো 15 মিনিট সময় হয়তো আপনার লেগেছিল। বাট মাঝখানের 15 মিনিট কি হয়েছিল সে বিষয়ে আপনার কোনো আইডিয়াই নাই। তাহলে কেমন হবে? এবং তারপরে আপনি যখন আবিষ্কার করলেন যে ওই জায়গাতে হয়তো দেখতে পেলেন যে আপনারই কোনো একটা বন্ধু, যে বন্ধুটা বহুদিন আগে মারা গেছে, সে দাঁড়িয়ে আছে। ব্যাপারগুলো খুবই অন্যরকম এবং এই ব্যাপারটা খুবই আমি মানে বেশিরভাগ লাইনই বাংলা ইংলিশে লেখা। সেখান থেকে বাংলা করে বললাম যদি মানে একটু আটকে গেছে মাঝে, মাঝে। বাট ঘটনাটা খুব চমৎকার। আপনাদেরকে খুবই শোনাতে ইচ্ছে করছিল বলেই শোনালাম। আশা করছি যে আপনাদেরও ভালো লেগেছে। আপনারা অনেকেই দেখতে পাচ্ছি যে আমাদের এসএমএস করছেন। আমাদেরকে তনিমা এসএমএস করেছেন, লিখেছেন, "হাউ আর ইউ?" আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এসএমএস করছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে আমাদের যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofort.fm। আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজেও আপনারা আসতে পারেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.ফুর্তি এবং www.facebook.com/bhutfm.raffle। এবং এইখানে আপনারা দেখবেন যে আজকের যে সমস্ত গেস্টরা রয়েছেন, যে অতিথিরা রয়েছেন, তাদের আমরা ভিডিও পোস্ট করছি। সেই ভিডিওগুলো আপনারা অনায়াসে দেখে ফেলতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে এই আপনারা যারা ফুর্তির পেজে দেখবেন, সেই ফুর্তির পেজে আপনাদের একটু স্ক্রল করে নিচে নামতে হবে এবং আপনারা যারা আমাদের পেজে দেখবেন তারা তো প্রথমেই দেখতে পাবেন। এই শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে ভয়ঙ্কর ভূতের ঘটনা শুনতে চান জাকির হোসেন কোচি। এছাড়াও শেখ জাবের আল মামুন আমাদের এখানে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন। এছাড়া আমাদের এখানে আরো অনেকেই কমেন্ট করছেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে যে এখানে করছেন তাহমিনা রূপা, এছাড়াও নাইম ইসলাম, শাহাদাত আহমেদ প্রিন্স, শাহরিয়ার আহমেদ প্রেম, রিজওয়ানা সেতু, এমডি জীবন আহমেদ অর্ণব। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই, যেমন প্রদীপ বিশ্বাস, তারপরে SM সারওয়ার জাহান, সাদ, এছাড়াও শাহাদ রাজীব সহ আরো অনেকে। তো আপনারাও যদি আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তাহলে ঘটনা শেয়ার করতে পারেন SMS এর মাধ্যমে, ইমেইলের মাধ্যমে। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ঘটনা নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Bhoot FM. The night comes alive with rhyming form. Welcome back.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি, সাথে চলছে ভূত FM এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে যারা এই মাত্র জয়েন করলে তাদেরকে বলি যে আমাদের এবার এই 2015-র লাস্ট এপিসোড চলছে আজকে, এবং 2016 অর্থাৎ 2016-এর আমাদের দারুণ কিছু প্ল্যান রয়েছে। তার মধ্যে একটা প্ল্যান হচ্ছে যে আমরা মোটামুটি 2 মাসের জন্য আমরা মোটামুটি বেরিয়ে পড়ছি বিভিন্ন জায়গায়, এবং সেই জায়গাগুলোর মধ্যে একটি জায়গা হচ্ছে, প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে রাজশাহী, এবং এরপরে আমরা রাজশাহীর পরে যাবো কক্সবাজার, এবং তারপরে একে একে আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করব। আশা করছি যে আপনারা সঙ্গে আমাদের থাকবেন। তো যাই হোক, আজকে যারা আছেন তাদেরকে আরো একবার জানাচ্ছি যে আজকে দারুণ দারুণ সব ঘটনা রয়েছে। তার আগে একবার জানাই যে আজকে আমাদের সারাটা দিনই অনেকে আজকে জুম্মার দিন ছিল, সুতরাং নামাজ টামাজ পড়েছেন অনেকে। আজকে বিশেষ করে আজকে ঈদে মিলাদুন্নবী ছিল, এবং আপনারা সবাই ঈদে মিলাদুন্নবী, এবং সেই সাথে আজকে এই মুহূর্তে চলছে ভূত FM। এবং আমাদের আমরা প্রথম এপিসোডটি বলছিলাম যে রাজশাহীতে করবো, সেকেন্ড যে এপিসোডটি সেই এপিসোডটি আমাদের করার কথা হচ্ছে কক্সবাজারে, আমরা সেখানে গিয়ে করব। এবং আমরা চাইবো যে রাজশাহীতে যারা রয়েছেন তারা যেন আমাদেরকে বেশি বেশি করে আরো ঘটনা পাঠান, এবং নেক্সট উইকে যখন আমরা রাজশাহীতে থাকবো তখন আপনারাই পার্টিসিপেট করবেন আমাদের সাথে, এবং আপনাদের ঘটনাগুলোই আমরা নেব যারা রাজশাহীবাসী রয়েছেন। একইভাবে যারা কক্সবাজারে রয়েছেন তার পরের উইকে যেহেতু আমরা কক্সবাজার যাবো, আপনারাও প্রস্তুতি নেন এবং আপনারা রেডি থাকুন যে আপনাদের শহরে আসছি আমরা। আর রাজশাহী শহরে অলরেডি আমরা খবর পেয়েছি যে ওখানে একটা ফ্যান ক্লাব হয়েছে আমাদের। আমরা চাইবো যে পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যেখানে আমরা যাচ্ছি সেখান থেকেই যেন এই ফ্যান ক্লাবগুলোর উদ্যোগ যারা নেবেন তারা আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন যে আপনাদের নাম, ঠিকানা এবং আপনাদের বিস্তারিত বিবরণ। আমরা চলে যাব ফার্নাজের কাছে, এবং কয়েকদিন আগে আমরা তার ঘটনা শুনেছিলাম একবার, এবং বেশ প্রশংসিত হয়েছিল। আজকে তার রিসেন্টলি গত পরশু ঘটে যাওয়া একটা ঘটনা আমরা শুনবো, এবং সেই ঘটনাটি একটু প্লিজ আমাদের বলবেন। হাই, আমি ফারনাজ বলছি। আমার সাথে এই বিষয়টা ঘটে যায় একেবারে গত পরশু। আমি তখন নারায়ণগঞ্জ ছিলাম, আমার হোম টাউনের বাসায়। তো বিষয়টা ছিল সন্ধ্যার দিকে। তো ঘটনাটা যেটা হয় যে আমি somehow আমি এর আগের এপিসোডে বলেছিলাম যে আমাদের বাসার কিছু স্পেসিফিক প্লেস আছে যেগুলো একটু হন্টেড। তো তার মধ্যে একটা কর্নার যে রুমটা ছিল, সেই রুমটার মধ্যে ওইদিন আমি যেটা করি যে বিকেলে আমি আসলে প্রচন্ড রেগেছিলাম। ওই রুমটাতে কেউ স্টে করে না, রুমটা এমনিতেই খালি পড়ে থাকে। তো ওই দিন বিষয়টা যেটা হয় যে আমি বিকেলে রাগ করলে তো মাথায় থাকে না আসলে যে কোথায় গিয়ে কি হচ্ছে না হচ্ছে। তো আমি রাগের মাথায় ওই রুমটাতে গিয়ে বিকেলে শুয়ে থাকি বেডের মধ্যে। তো সন্ধ্যার দিকে যে বিষয়টা হয় যে প্রচন্ড ঠান্ডা ছিল। এই ঠান্ডার মধ্যে আমার পুরো রুমটা আমি ফিল করি যে প্রচন্ড গরম হয়ে যায়। ওয়েদার প্রচন্ড পরিমাণে গরম হয়। দেন আমি এই ওয়ার্মি এনভায়রনমেন্টটা হওয়ার সাথে সাথে যেটা ফিল করি যে আমি যেহেতু শুয়েছিলাম বেডের মধ্যে কেউ একজন এসে আমার পাশেই বসেছে। বিষয়টা এমন ছিল যে আমার পাশে এসে কেউ বসলো, বাট আমি তাকে দেখতে পাচ্ছি না। আমার পাশে এসে বসে, বেডের মধ্যে শব্দ হয় অ্যান্ড আমি ফিল করতে পারি বিষয়টা যে আমার পাশে এসে বসে। অ্যান্ড বসার পর কিছুক্ষণের পরে আমার শরীরটা শিরশির করে ওঠে। তারপর যেটা হয়, আমি ইউজুয়ালি যেটা করি যে আমি কিছুই করলাম না, ওই রুম থেকে আমি তখন চলে আসি। তো এটা ছিল রাসেল ভাই একেবারে রিসেন্টলি যেটা ঘটে যায়। ওকে, এটা ছিল আপনার সেই ঘটনাটা। হ্যাঁ, হ্যাঁ, এবং এর সাথে রিলেটেড একটা ঘটনা রয়েছে যেটা আপনার ভাইকে নিয়ে। হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে যে আমাদের বাসায় যেহেতু আমি প্রথমেই বলেছি যে নতুন কোনো গেস্ট সহ্য করতে পারে না। নতুন কোনো গেস্ট আর নতুন কোনো মানুষ আমাদের বাসায় আসবে সেটা পছন্দই করে না। তো সেই সময় আমার ভাইয়া, ছোট ভাইয়া, আমার ইমিডিয়েট যে বড় ভাইয়া, সে নিউলি ম্যারিড জাস্ট। তো তারপর যেটা হয় যে ভাবি আসার পরে ওই রুমটাতে তাদেরকে দেওয়া হয়, যে রুমটাতে দেওয়া হয় শিফট করার জন্য। রাইট, এবং আপনাদের ওই রুমে যে কেউ থাকলে আপনারা ছাড়া প্রবলেমটা হবে, এটা মাস্ট, রাইট? না, নট অনলি যে আমরা ছাড়া আমাদের সাথেও হয়, আপনাদের সাথেও হয়। গেস্ট আসলে তো এটা হবেই, রাইট। আচ্ছা, তো কি ধরনের সমস্যায় পড়েছিলেন তারা? তো ভাবি ওই রাতে যে বিষয়টা হয় যে ওর বেডের পাশেই ছিল একটা উইন্ডো, এন্ড উইন্ডোর পাশেই আমাদের একটা বারান্দা ছিল ওদের রুমের সাথেই। তো রাত 2টা কি 3টার দিকে মধ্যরাতে সেটা ভাবি ভাইয়া ফিল করতে পারে যে পাশে থেকে জানলার মধ্যে কেউ ধাক্কাচ্ছে, জানালাটা খুলতে চাচ্ছে। আচ্ছা। এন্ড আরেকটা বিষয় যেটা হয় যে
বারান্দার গ্রিলের মধ্যে কেউ প্রচন্ড জোরে ঝাঁকাচ্ছে, মানে প্রচন্ড জোরে কোনো কিছু দিয়ে আঘাত করছে, এরকম একটা শব্দ পাচ্ছে তারা। ইন দ্যাট টাইম যেটা হয়, রুমের মধ্যে ডিম লাইট অন থাকে, তো যার ফলে রুমের মধ্যে একটা চেয়ার ছিল। সেই যে চেয়ারটা অটোমেটিকলি কেউ ছিল না, কিন্তু ওইটা পুরোটা রাউন্ড করছে, আচ্ছা, একা একা ঘুরছে। একা একা ঘুরছে। অ্যান্ড কিছুক্ষণ কয়েক সেকেন্ড এটা ঘোরার পর যেটা হয় যে কেউ একজন রাগ করে মনে হলো চেয়ারটা ছুঁড়ে ফেলে দিয়েছে, মানে ছুঁড়ে ফেললো, লাইক যেমন দূরে ফেলে দিচ্ছে, এরকম একটা বিষয় ছিল। তো ওই সময় and ওই সময়টার মধ্যে যেটা হয় যে ওরা যে বেডটাতে ছিল সেই বেডটা শেক করতে থাকে, মানে ভাইব্রেট, কেউ একজন নিচে থেকে যেন নাড়াচ্ছে কেউ একজন কেউ এরকম। ঝাঁকি দিচ্ছে, এরকম একটা ভাইব্রেট হতে থাকে। হুম। And তখনই ওরা চিৎকার করে অ্যান্ড আমরা সবাই চলে যাই। যাওয়ার পর রুমের অবস্থা পুরোই অগোছালো ছিল, পর্দা থেকে শুরু করে পুরো রুমটাই, মানে বোঝাই যাচ্ছে যে এই রুমে কিছু একটা, খুব খারাপ কিছু একটা হয়েছে, এনভায়রনমেন্ট এরকম ছিল আর কি। তো এই ছিল ভাইয়ার সাথে বিষয়টা ঘটে আর যাওয়ার কি। ঘটনা। এবং মানে আপনাদের আমাদের বাসায় আসলে ভাই আমি বলতে পারবো, জি, জি প্লিজ। আমাদের বাসায় আসলে নতুন কোনো গেস্ট বা নতুন কোনো মানুষ, আমরা নিজেরা তো অভ্যস্ত হয়ে গেছে, এবং নতুন কোনো গেস্ট যদি যায় তখন যে বিষয়টা হয় যে, মানে তার শরীরে আরেকটা বিষয় যেটা হয়, যেটা আমার সাথেও হয়েছে যে সুই দিয়ে আঁচড় কাটলে শরীরের মধ্যে যেরকম চেকন চেকন একটা দাগ হবে। দাগ হবে। হুম। রাতের বেলা আপনি খুব সুন্দর ঘুমিয়ে আছেন, সকালে উঠে আপনার পিঠে এবং বিভিন্ন জায়গায় এই যে দাগগুলো দেখতে এটা পাবেন। কিন্তু আমি দেখেছি। এটা আমি হ্যাঁ। দেখেছি এবং যারা পজেসড হয় তাদেরকে আমি একদম আমার চোখের সামনে এখানে দেখেছি। আমি আজকে এটা দেখলাম যে আপনার কাছে ২য় বারের মতো শুনলাম। আমি দেখেছি এবং সেটা একেবারেই এরকম এই যে হ্যাঁ, সূচ দিয়ে কাটা। সূচ দিয়ে কাটা হয়। মনে হচ্ছে কেউ কেটে কেউ জাস্ট আঁচড় কেটেছে কিন্তু আঁচড় কেটে চিকন একদম চিকন। সূচের মতো, রাইট? তো এটা আপনাদের বাসায় যে কেউ থাকতে গেলেই তার শখে হ্যাঁ, হবে। এটা আমার সাথেও হয়েছে। এটা আপনার সঙ্গে হয়েছে। হ্যাঁ, এবং আপনাদের বাসায় যারা গেস্টরা আসেন তাদেরকে নানান রকম ভাবে এই যে ভয় দেখানো এমনও হয়। হয় যে ভাই, এমনও হয়েছে যে আপনি ঘুমিয়ে আছেন, সকালে আপনি নিজেকে আবিষ্কার করলেন আপনি ছাদের মধ্যে। কিভাবে গিয়েছেন আপনি নিজেও জানেন না। এটা কি আপনাদের বাসার মেম্বারদের সাথে হয়? আমাদের বাসায়। আপনাদের বাসায়? হ্যাঁ, এর আগে এটা হয়েছিল একেবারে মানে আমাদের এক কাজের ছেলে ছিল। তার এই ধরেন 17 কি 18 এরকম একটা হবে। হুম। তো তার সাথে যে বিষয়টা হয় যে সে ঘুমিয়ে থাকে এবং সে খুব দুষ্ট প্রকৃতির ছিল এবং সে বিশ্বাস করতে চাইতো না আমাদের বাসায় এই প্রবলেম গুলো হয়। তো যার কারণে যে রুমটার মধ্যে প্রবলেমটা বেশি, সে ওই রুমটাতেই জেদ করে গিয়ে থেকে চলে দেখি কি হয়। হ্যাঁ, দেখি আমার কি হয়। রাইট। তো ওই রুমেই ও ঘুমিয়েছে রাতে। অ্যান্ড সকালে যেটা হয়, আমরা ওকে কোথাও খুঁজে পাই না, এবং সকালবেলা যেটা দেখতে পাই সব জায়গায় খুঁজে যে তাকে ছাদে পাওয়া যায়। তার কোনো সেন্স ছিল না। রাইট। অ্যান্ড সে নিজেও জানে না সে ওখানে কিভাবে গিয়েছে। খুব মানে বিধ্বস্ত একটা অবস্থায় তাকে পাওয়া যায় ছাদের মধ্যে। রাইট। অ্যান্ড বেডের মধ্যে ধরেন কোনো গেস্ট আসছে বাসায়, তার সাথে যেটা হয় যে ঘুমিয়ে আছে, ধাস করে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিছে বেড থেকে। রাইট। এন্ড আমার ইমিডিয়েট আমার সবার বড় যে ভাইয়া, ওই ভাইয়ার সাথেও যেটা হয়েছে যে ও একদিন রুমের মধ্যে ওই কর্নার রুমটাতেই বসে আছে, এই সন্ধ্যার টাইমে বসে আছে, বসে গান শুনছে। তাকে এমন একটা চট দেওয়া হয় তার গালের মধ্যে, সে চটটা খেয়ে সে অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে। এন্ড আমরা নিজেরাও তার 4টা ফিঙ্গারের প্রিন্ট দেখতে পারি তার গালের মধ্যে। এরকম মানে এরকম এরকম হয়। হয়। আচ্ছা, এগুলো কেন করে? মানে তার মানে চায় না যে কেউ এই বাসায় আসুক বা এই বাসায় থাকুক, রাইট? এটা আমরা যত হুজুর বা যাদেরকে সাথে কথা বলা হয়েছে এই বিষয়ে, তারা একটাই বলেছে যে আমাদের বাসায় তো 2টা জিনের এক্সিস্টেন্স। তো ভালো যে জিনটা, উনি আসলে আমাদের কোনো খারাপ কিছু করে না। এমন না যে আমাদের উপকারও করছে, বাট উনি ওনার মতো করে আছেন। আপনি লাস্টের দিন বলেছেন এবং হ্যাঁ, আরেকটা হ্যাঁ। আছে সেই সাথে খারাপ। হ্যাঁ, যেটা খারাপ আপনার কাছে আছে, আমি আবারও ওই ফিরে আসবো। খারাপ জিনটাই আমাদের সাথে এই ওকে। জিনিসগুলো করে। আপনার কাছে আমি আবারও ফিরে আসবো। তো আপনি ভাবুন যে আপনি আজকে যেখানে ঘুমিয়ে আছেন সকালবেলায় উঠে আবিষ্কার করলেন আপনাকে, মানে ঘুম ভাঙলো অন্য কোনো একটা জায়গায় এবং আপনি হঠাৎ করে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলেন যে আপনার শরীরের বিভিন্ন জায়গায় এরকম চিকন চিকন চিড়ে গেছে বিভিন্ন জায়গায়, যারা কেউ আঁচড় কেটেছে। কি মনে হয় আপনার? কেমন লাগবে? এবং আপনাদের কারো যদি এরকম ধরনের অভিজ্ঞতা থাকে, এই টাইপের অভিজ্ঞতা বা এরকম ধরনের ঘটনা ঘটে থাকে বা এই দাগের সাথে যদি আপনিও পরিচিত হন, আমাদেরকে অবশ্যই লিখে জানান। আমরা একটা ফোন কলে যাব এবং ফোন কলটা একটু অনেক দূর থেকে আমরা মানে একজন আমাদের বেশ কয়েকজন আজকে মানে লিসনার যারা শুনছেন আমাদেরকে, এবং আমরা তাদের সাথে একটু কথা বলে আসবো। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনি আপনার নামটা প্লিজ একটু বলেন এবং আপনি কোথা থেকে আমাদের সাথে কথা বলছেন যদি একটু আমাদের কাইন্ডলি বলতেন।
জি, জি। আমার নাম শোভন। আমি কথা বলছি বরিশালের পটুয়াখালী ১০ মিনা থেকে। জি। ১০ মিনা অনেক ভিতর একটা গ্রামের থেকে আমি কথা বলছি। আচ্ছা, আপনারা কতজন শুনছেন একসঙ্গে সেখানে? জি, সরি? আপনারা কতজন একসঙ্গে শুনছেন এখানে? জি, জি। আমরা টোটাল এখন ৪ থেকে ৫ জন আমরা একসাথে শুনছি আরকি। একসাথে শুনছেন। আপনি বলছিলেন যে আপনার জীবনের একটা চমৎকার ঘটনা রয়েছে যেটা আপনার মানে আপনি কি মাঝে, মাঝে আপনার এরকম আয়োজন করে শোনেন? ভূত FM কখনো শোনা হয় নাকি এত দূরে গেছেন সেজন্যই আপনারা শুনছেন আ একসঙ্গে? আ অ্যাকচুয়ালি আমরা আসলে এখানে সবার কথা বলতে পারছি না। তবে আমরা যেখানে ২-৩ জন আছি আমরা ভূত FM এর রেগুলার লিসনার। ওকে। আমরা সবসময় শুনে থাকি আরকি। আচ্ছা। তাহলে আপনার ঘটনাটা আমরা শুনে ফেলি একটু ভাইয়া। হ্যাঁ, আমি ভূত FM ঘটনাটা বলছি। ১ম এই ধন্যবাদ আমাকে ভূত FM এ কথা বলার সুযোগ দেওয়ার জন্যে। নো প্রবলেম। আ কালকে ২৬শে ডিসেম্বর আমাদের নানির মৃত্যুবার্ষিকী। জি, তো আজকে ২৫শে ডিসেম্বর আমরা ১৫ থেকে ২০ জন আমরা এই দশমিনায় গ্রামে আছি। পটুয়াখালী দশমিনায়। তো এখন মেইন ঘটনা আছে আরকি। সেটা হচ্ছে যে আমরা আজকে রাত্রে খাবারের পরে আমরা ৫ জন কাজিন আরকি যে আমরা এখানে আছি। তো আমরা এখান থেকে আমরা একটু বের হয়েছিলাম হাঁটার জন্য। অ্যাপ্রক্সিমেটলি তখন রাত ১১টা হয়তোবা ১১:৩০ কি ১১টা বাজে। জি, তো আজকেই ঘটনা এটা। জি। তো একটু আমরা আগের ৫ তার জন মানে। হ্যাঁ, হ্যাঁ, আমরা যখন ৫ জন একসাথে হাঁটছিলাম, জি, এটা আসলে খুবই অজপাড়াগা আসলে। মানে ১০ মিনা পটুয়াখালী থেকে অনেক ভিতরে জি, একটু। আশেপাশে অনেক বাগান-টাগান আছে আরকি জঙ্গলের মতো। জি, তো আমরা ৫ জন যখন একসাথে হাঁটছিলাম গ্রামের রাস্তা দিয়ে স্বাভাবিকভাবেই রাত ১১টার দিকে গ্রামের সব লাইট-টাইট বন্ধ রেখেছে আশেপাশে বাড়ি। জি, পাশ দিয়ে একটা খাল আছে। ছোট একটা রাস্তা আমরা হাঁটছিলাম। তো হাঁটতে সামনে স্বাভাবিক একটা মসজিদ ছিল। জি, তো মসজিদের গেটে কিছু লাইট জ্বলছিল। তো আমরা যখন মসজিদের পাশে যাচ্ছিলাম, আমরা দেখেছি যে মসজিদের পাশে যে কফিন, জি। লাশের যে কফিন দেখতে পেরেছি খালি একটা কফিন। খাটিয়া যেটাকে বলি আমরা। হ্যাঁ, খাটিয়েছে। জি, ওটা খালি ছিল। জি, ওটা রেখে দেওয়া হয়েছে এখানে। তো আমরা হেঁটে যখন যাচ্ছিলাম তখন আমরা আসলে ওই কফিন তারপরে ওই মসজিদ নিয়ে কিছু কথা বলছিলাম। মানে আমাদের সবার মধ্যে একটু মানে একটু হাসিও কাজ করছিল বা একটু ভয় কাজ করছিল যে কফিন আছে এখানে আমরা একটু কথাবার্তা বলছিলাম ৫ জন মিলে। হুম, হুম। তো তারপরে যখন আমরা একটু সামনে আগালাম, মসজিদটা ক্রস করলাম, জি। হঠাৎ আমরা একটা শব্দ শুনতে পেলাম। তো আমরা শব্দ তখন শুনতে একটু পেলেন। কি ধরনের শব্দ হ্যাঁ, এটা? একটা শব্দটা হচ্ছে মানে একটা বা এরকম একটা সাউন্ড আমরা শুনতে পেয়েছি আরকি। আচ্ছা। মনে হচ্ছে এখানে একটা উড়ে গেল আরকি বাতাসে পিছন হঠাৎ দিয়ে। করে? হ্যাঁ, হঠাৎ করে। জি, তো আমরা সবাই তখন পিছনে তাকালাম। তো তাকানোর পরে আমরা আসলে কিছুই দেখতে পারিনি পিছনে। জি, তো তখন আমরা পিছনে কিছুই না দেখতে পারি আমরা ২ থেকে ৩ সেকেন্ড পিছনে তাকিয়েছিলাম সবাই আমরা কিছু দেখতে পারিনি। জি, তো যখন আমরা পিছন থেকে সামনে তাকালাম, আ তখনই আসলে যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে হঠাৎ করে মানে ৬ থেকে ৭ ফিট একটা লম্বা জিনিস সাদা কাপড়ে ঢাকা হয়তোবা খুব দ্রুত চলন্ত ট্রেনের মতো আমার দিকে ছুটে আসছে। এবং আমরা খুবই হতস্তম্ভ হয়ে, খুবই শকড হয়ে আমরা এখানে দাঁড়িয়েছিলাম জি, এবং দেখছিলাম আমাদের হয়তো অ্যাপ্রক্সিমেটলি ৫ থেকে ৬ সেকেন্ড আমরা ওটা দিয়ে কনসেন্ট্রেশন ছিল। তারপরে জিনিসটা যখন আমার দিকে আসছিল, ওই জিনিসটা ভ্যানিশ হয়ে গেল। আমরা কিছুই দেখতে পেলাম না। আমরা বেশ কিছুক্ষণ ৫ জন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম এবং আমরা প্রচন্ড ভীত হয়ে পড়লাম। জি, তারপরে আমরা যখন এটা নিয়ে আমাদের ভীত হয়ে পড়ে আমরা কিছুই মানে আমাদের ব্রেন কাজ করছিল না তখন আমরা বুঝতে পারছিলাম না কি হলো জিনিসটা আসলে। জি, আমরা সবাই দেখেছি এটা। তারপরে আমরা যখন ব্যাক করলাম, চিন্তা করলাম আমরা ফিরে যাই ঘরের দিকে। আ ঘরের দিকে আসছিলাম। তারপরে আরেকটি ঘটনা আমাদের সবাইকে আরো বেশি শক করে দিল এবং আরো বেশি ভয় পাইয়ে দিল। সেটা হচ্ছে যখন মসজিদের সামনে আবার আসলাম, যে খাটিয়াটি ছিল, ওই জি। খাটিয়াটি মসজিদের সামনে ছিল না। ও মসজিদে কোনো খাটিয়াই ছিল না? না, মসজিদে কোনো খাটিয়া ছিল না। কিন্তু যেটা আমরা যাওয়ার সময় বা আমরা যেটা দেখেছি, সেটা আসার সময় আমরা কোনো খাটিয়া দেখতে পারিনি। ও তো তারপরে এই জিনিসটা দেখার পরে আমাদের মানে কি বলবো আমরা খুব দ্রুতভাবে সবাই মানে ভীত হয়ে বাসায় চলে আসলাম জি, এবং আমরা এটা সবার সাথে শেয়ার করলাম। আমাদের বাসায় যারা মুরব্বি আছে যেহেতু মানে মৃত্যু সেই উপরে সবাই এসেছে আমাদের বাবা-মা, কাজিনদের। জি, জি, তো তারা আমাদেরকে বলল যে ঘটনাটা কি হয়েছে? আমরা গ্রামের লোকজন হয়তোবা নিয়ে আশেপাশে বাড়ি আমরা যাই দেখি। আমরা তো সেখানে রাজি হলাম না। কারণ আমরা প্রচন্ড ভীত হয়ে পড়েছি এবং এই কারণে আজকে আমাদের আরকি ভূতের সঙ্গে ফোন করা।
অনেক আমরা ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং পটুয়াখালী থেকে আপনারা আমাদের সাথে কথা বলছেন। কথা থ্যাংক বলছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেক, অনেক চমৎকার একটা ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আমাদের যারা শুনছেন আমি বলেছিলাম যে আমরা প্রত্যন্ত অঞ্চলের ঘটনাগুলো এখন থেকে কালেক্ট করব। একটা নমুনা দেখালাম আমরা। এরপরে আমরা সরাসরিতে যাব। আজকে ওভার দ্য ফোন অর্থাৎ আজকে আমরা এই টেলিফোনের সাহায্য নিলেও কিছুদিন পরে আমরা সেগুলোও নিব না। আমরা সরাসরি আপনাদের কাছে আসছি। সো আপনার শহরে আপনার সাথে আসছি আমরা। আপনি প্রস্তুত থাকুন। আমরা রেডি আপনার সাথে যোগাযোগ করার জন্য এবং আমি এই যে উনি বললেন না যে কিছুটা দেখেছেন, একটু আগে বাইরে আমার সাথে কথা হচ্ছিল। আমার কথা হচ্ছিল আমাদের একজন ভাইয়ার সাথে দলছুট ব্যান্ডের এবং তার সাথে কথা বলার সময় তিনি একটা অদ্ভুত জিনিসের বর্ণনা দিলেন। কিছুদিন আগে তিনি একটা জিনিস দেখেছেন এবং তার পরিবারের সবাই দেখেছেন একটা জিনিস। সেটা খুলনা বিভাগের কোনো একটা শহর সাতক্ষীরা সম্ভবত। সেই জায়গায় তিনি একটা অদ্ভুত না বাগেরহাটে দেখেছেন মনে পড়েছে। হ্যাঁ, বাগেরহাটে দেখেছেন। ব্যাপারটা এরকম যে আহ, একটা মানুষের মতোই মুখটা কিন্তু একটু সামনে পাখির মতন সূচালো এবং মানে একটু পাখির ঠোঁটের মতো সামনের দিকটা, হাত দুটো মুঠো করে সামনের দিকে ধরে রাখলে একটু উঁচু করে ধরে রাখলে যেরকম হয় সেইভাবে ধরে আছেন। যেমন হচ্ছে যে মানে কিছু একটা আপনি যেন মানে কাপড় টাঙানো দড়িতে হাত দিলে যেরকম ভাবে ধরবেন হাত দুটো, ঠিক সেরকম ভাবে হাতের ভঙ্গি এবং পেছনের অংশটা বা শরীরের বাকি অংশটা পুরোপুরি ময়ূরের মতো। এই জিনিসটা তারা সবাই দেখেছেন, তাদের পরিবারের সবাই দেখেছেন এবং এর আগে বা পরে কখনো গ্রামে এই জিনিসটা তারা দেখতে পাননি। একটু আগে ঘটনাটা আমাদের বলছিলেন যে তিনি কখন তার কাছে অন্য কোনো ঘটনা আছে কিনা জানি না, কিন্তু তিনি এই ভয়টা পেয়েছিলেন একদিন এইরকম একটা অদ্ভুত জিনিসের সম্মুখীন হয়েছেন। জিনিসটা কি, কোত্থেকে এসছে, এরকম ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে কিনা উনি জানেন না। সুতরাং আপনাদের উপরে ছেড়ে দিলাম, যদি আপনাদের কাছে জানা থাকে যে কি দেখেছিলেন উনি, অবশ্যই আমাদেরকে SMS করে জানাতে পারেন। অবশ্যই আমাদেরকে ফেসবুকে জানাতে পারেন। আমাদের অ্যাড্রেস তো আপনারা জানেনই, আমাদের SMS করার নিয়মও আপনারা জানেন। তারপরে আরো একবার বলে দিচ্ছি, SMS করতে হলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm। আমাদের ফেসবুক আইডি হচ্ছে, ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutafm.raffle। আপনারা যদি জানতে চান যে আজকে কারা এখানে পার্টিসিপেট করছেন, চলে যান এই পেজগুলোতে এবং সেখানে গিয়ে খুঁজে নিন আজকে যারা পার্টিসিপেন্ট বা আজকে যারা গেস্ট তাদের ভিডিওগুলো এবং দেখে ফেলতে পারেন। সো আমরা এখন বিদায় দিব আমাদের ব্রাদার লিওকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করছি যে ভবিষ্যতে আবার আপনার সাথে কোনো একদিন দেখা হবে। আপনাকে এবং শ্রোতাদের ধন্যবাদ আমাকে এখানে আসার জন্য, আমার এই সুযোগটা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আসলে আজকের দিনটাতে অনেক ব্যস্ততা সবারই, তারপরেও মানে প্রত্যেক দিনই সবার ব্যস্ততা থাকে, তারপরেও কাউকে যখন ডাকি, যখন কেউ আসতে এখানে আমাদের অনুমতি দেন যে হ্যাঁ আসবো, তখন আমরা ধন্য হয়ে যাই। কারণ আপনাদের জন্যই ভূত FM এবং এই ব্যাপারটা মানে পুরো যা কিছু হয় সবকিছু আপনাদের কথা চিন্তা করেই। এবং এই যে এখন যে ফ্যান ক্লাব হচ্ছে বিভিন্ন শহরে আমরা যাচ্ছি, তখনই আপনারা বুঝতে পারবেন যে এই শোটা বেসিক্যালি ভবিষ্যতে যে শো গুলো আমরা করব, সেই শো বা কন্টেন্ট গুলো যেমন আপনারা দেন, এই সাজাবেনও আপনারা, যে কি হবে না হবে সেগুলো আপনারা সাজাবেন। আপনাদের পরামর্শ, আপনাদের কাছ থেকে আরো বেশি নতুন নতুন আইডিয়া সংগ্রহ করার জন্যই আমরা আপনাদের কাছে যাচ্ছি। যাই হোক, আমরা চলে যাব আমাদের ঘটনায়, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি থাকবে এবং তারপর একটা অডিও ক্লিপে যাব এবং অডিও ক্লিপের পর আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে এবং সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হ্যালো রাসেল ভাই, আমি ইন্ডিয়া থেকে বলছি, দিল্লি শহর থেকে বলছি। এবং আমি প্রথমত আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরকম একটি ফোরাম নিয়ে আসার জন্য, যেটার মাধ্যমে যারা কিনা বিভিন্ন অতিপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হয়েছে তারা নিজেদের অভিজ্ঞতা জানাতে পারে। এবং সব থেকে যেটি এই ফোরামে যেটি ভালো লাগে যে তার একটি বিশ্লেষণ পর্যন্ত হয়, বিভিন্ন লোক বিভিন্ন অভিমত জানায় এবং I feel that there is nothing impossible in this world. Rather, facts are stranger than fiction. যাই হোক, আপনাকে ধন্যবাদ এবং সেই সকল শ্রোতাদেরও ধন্যবাদ যারা আপনার এই প্রচেষ্টাকে সফল করতে আপনাকে মদত করেছেন। যাই হোক, আমার নামটি
নিতে চাইছি না, একটি সঙ্গত কারণ আছে এবং ঘটনাটি শুনলেই আপনি বুঝতে পারবেন, কিন্তু আমি আমার নামটি আমার মেলে মেনশন করেছি এবং আমি চাইবো যে এই ঘটনাটির একটি আপনি কোনো আমাকে একটি সদুত্তর দিন, কারণ এই ঘটনাটি আমার জীবনে ঘটার পর থেকে আমার জীবনের সামনে একটি বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন এসে গেছে এবং আমি নিজেও জানি না যে আমি স্বাভাবিক না আমি অস্বাভাবিক, আমি মানে স্বাভাবিক একটা মানুষ নাকি আমি ধীরে 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 পাগল হতে চলেছি। যাই হোক, সরাসরি ঘটনায় আসি। এই ঘটনাটি ঘটে 2008-এ। আমি আমার ফাইনাল ইয়ার ছিলাম এবং আমার মনে আছে ডেটটি এক্স্যাক্টলি 21st মে 2008। আমরা আমাদের ফাইনাল পেপার দিয়ে বেরোচ্ছি, সকলেই খুব খুশি। আমরা 3 বন্ধু ছিলাম কলেজে, যারা কিনা স্কুল কলেজ একসাথে ছিলাম। আমি, জিয়াদুল এবং পিন্টু। এবং আমরা 3 জনের ভেতরে মানে বাকি 2 জন বন্ধুর ভেতরে আমার সব থেকে প্রিয় বন্ধু ছিল জিয়াদুল। ছিল কেন বলছি, কারণ আমি যখন ঘটনাটি বলবো আপনি নিজেও জানতে পারবেন। এই ঘটনাটি আমরা বলবো যে সেদিনকে আমরা পেপার দেওয়ার পরে আমরা সকলে ক্যাম্পাসিং এ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে প্লেসড, আমরা ভীষণ খুশি। আমরা ডিসাইড করি যে কলেজ জীবন শেষ হওয়ার মুহূর্তে একটি রাত আমরা একসাথে কাটাবো এবং সেই সমস্ত সকল ঘটনা আলাপ আলোচনা করব এবং আমাদের কলেজটি মানে এই রাতটি আমরা মনে রাখবো সারা জীবন। এবং ভাগ্যের পরিহাস দেখুন, সত্যি এই রাতটি সারা জীবনের জন্য মনে থাকবে। যাই হোক, তো এরকম হয় যে আমরা ওয়ার্ডেনের কাছ থেকে রিকোয়েস্ট করে আমরা পারমিশন নিয়ে নিই কি আরেকটি রাত আমরা 3 জন হস্টেলে থাকবো। বলা বাহুল্য আমার কলেজটি একটি কলকাতা একটি বিশিষ্ট কলেজ এবং সেই কলেজটি বিশিষ্টতা কিছু নেই, কলেজটির ভেতরে কোনো মানে বা ইউনিভার্সিটির ভেতরে কোনো গল্প নেই। বিশেষ যে ঘটনাটি ঘটে তার ঠিক পেছনে একটি গার্লস কলেজ ছিল। আমরা জানতে পারি যে আজ থেকে মানে 2008 5 বছর আগে, অর্থাৎ 2002-3-তে সেই কলেজটি আসলে একটি গার্লস হস্টেল ছিল এবং বিভিন্ন ডরমেটারি রুম ছিল এবং আমাদের এক কলেজ মেট ক্লাসমেটের গার্লফ্রেন্ডের থ্রু জানতে পারি যে ভেতরে 103 এবং 104 নম্বর রুম সেটি অব্যবহৃত থাকে, কারণ তার ভেতরে নাকি কিছু অতি প্রাকৃতিক ঘটনা ঘটেছিল বা ঘটে। তো সেই হিসাবে এই বিষয়টা বলি। তো আমি সঠিক সময় আমার ওই গার্লস কলেজের আমি ডেসক্রিপশনটা দেবো। তো যাই হোক, আমরা 3 জন মিলে হস্টেলে থাকি এবং আমরা প্রায় সারা রাত আমরা আড্ডা মারবো এই চিন্তা করে প্রায় রাত 1টার সময় আমরা দেখি যে আমাদের সিগারেটটি ফুরিয়ে গেছে। তো কি করব, তো আমাদের একটি ক্যান্টিন ছিল ইউনিভার্সিটির ভেতরে যেটা কিনা সারা রাত খোলা থাকতো ফর লেট নাইট, ফর স্টুডেন্টস হু আর স্টাডিং কোয়াইট লেট ইন দ্য নাইট, যেখানে কিনা সেই সময় নুডলস পাওয়া যেত, চা পাওয়া যেত এবং বলা বাহুল্য সিগারেট তো পাওয়াই যেত, ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। তো আমরা সেখানে চলে যাই। তো সেই রাতে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, অসময়ে বৃষ্টি, এবং আমরা একটি ছাতার ভেতরে 3 জন মিলে সেইখানে গিয়ে আমরা সিগারেট কিনি, চা খাই এবং চা খেতে খেতে হঠাৎ করে আমরা কথার মোড়টি আমাদের নেয় সেই গার্লস কলেজের দিকে এবং আমরা ভাবি বা আমরা ডিসকাস করি যে আমরা 4 বছর কাটালাম অথচ আমরা কোনোদিন ওই কলেজের বিষয়ে কিছু জানলাম না। অতি প্রাকৃতিক ঘটনা বলুন বা ভৌতিক ঘটনা বলুন, একটি হন্টেড হাউস আছে, বাট আমরা কিছু এক্সপ্লোরই করলাম না। তো সেই মুহূর্তে আমি বললাম যে আমরা 3 জনই যাই, বাট পিন্টু সে আমাদের চ্যালেঞ্জ জানিয়ে বসলো যে তোরা 2 জন গেলে ওখান থেকে কিছু সুভিনিয়ার নিয়ে আসতে পারবে, সে আমাদেরকে একটি সিগারেটের বক্স গিফট করবে এবং ভাইসে ভার্সা, আমরা যদি না নিয়ে আসতে পারি তো আমাদেরকে তাকে দিতে হবে। যাই হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি এবং জিয়াদুল, এবং আমাদের 2 জনের মধ্যে আমি জিয়াদুল খুব সাহসী ছেলে, তো আমরা ডিসাইড করেছি যাব। তো প্রথমত সেই কলেজের ডেসক্রিপশনটা আমি এবার দেবো। কলেজটি এরকম যে তার মেন গেট থেকে মেন এন্ট্রেন্স প্রায় 10 মিটার এবং মেন এন্ট্রেন্স একটি বড় দরজা, সেখান দিয়ে ঢোকার পরে একটি সিঁড়ি সোজাসুজি, নিচে অনেকগুলো রুম আছে, প্রায় ধরুন 10টা বড় বড় রুম, যেটা কিনা একসময় ডরমিটরি ছিল, এখন ক্লাসরুম হিসাবে ব্যবহৃত হয়। তার মাঝখানে একটি সিঁড়ি উপরে উঠে গেছে, সিঁড়ির দুদিকে 101 থেকে 104 এক সাইডে বাঁ দিকে এবং 105 থেকে 108 রুম। তো আমরা কি করব, আমরা তো যিনি গেট কিপার ছিলেন ওনাকে আমরা রিকোয়েস্ট করি যে এরকম ঢুকতে দিন, আমরা এরকম বেট লাগিয়েছি এবং আপনাকে কিছু আমরা দেব। তো উনি কিছুতেই রাজি হন না। তো তখন আমরা কি করি, সে কলেজ বাউন্ডারি বরাবর কিছুটা এগিয়ে পেছন ধরে আমরা
দেওয়াল টপকে আমরা ভেতরে ঢুকে যাই এবং রাতের অন্ধকার, তার উপরে বৃষ্টি। গেট কিপার তো নিজের ওই ছাউনির ভেতরে ঢুকে আছেন, যেটা কিনা জাস্ট এক্স্যাক্টলি গেটের পাশে। তো আমরা ধীরে ধীরে মেইন গেটের সামনে যাই। আমাদের লক্ষ্য ছিল যে যদি গেট বন্ধ পাই তো আমরা খিড়কি দিয়ে ঢুকে যাব। তো গিয়ে দেখি যে গেটটি খোলা ছিল। আমরা আস্তে করে গেটটি খুলে মেইন এন্ট্রান্সটা খুলে আমরা ঢুকি এবং সেই সময় আমাদের কাছে আমরা একটি ছাতার তলায় দুই বন্ধু গেছিলাম। পিন্টু আমাদের জন্য সেই চায়ের দোকানে ওয়েট করছিল। তো আমরা ছাতাটি দরজার পাশে রাখি এবং আমাদের দুজনের কাছে নোকিয়া 1100 ফোন ছিল। আপনি হয়তো জানবেন সেই ফোনে টর্চ অত্যন্ত প্রবল। তো সেই টর্চটা নিয়ে আমরা প্রথমে নিচের ঘরগুলো আমরা প্রথমে অবজার্ভ করি। অবজার্ভ করার পরে আমরা ধীরে 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 সিঁড়ি দিয়ে উপরে উঠে চলি, ফার্স্ট ফ্লোরে উঠে যাই এবং উঠে প্রথমে 101, 102 করে 103 এবং 104 সব থেকে কোনার দুটি ঘর, তো তার সামনে আমরা আসি। তো 103 নম্বর ঘরের সামনে আমরা এসে দেখি যে সেই ঘর যেমন বাকি ঘরের দরজাগুলোতে হুড়কো লাগানো এবং তার সাথে তালাও লাগানো ছিল, কিন্তু 103 এবং 104 ঘরে হুড়কো তো লাগানো ছিল এবং তার বাইরে একটি সুতলি বাঁধা ছিল। অর্থাৎ যেমন আপনি দেখবেন যে কোনো হিন্দু যারা কিনা মা কালীর পুজো বা কোনো পুজো পার্বণের পরে হাতের মধ্যে যেরকম বাঁধেন বা রিস্তে যেটা বাঁধেন সেরকম টাইপের। তো আমাদের জন্য খোলা কোনো অসম্ভবই ছিল না। আমরা ধীরে করে সুতলিটাকে ছিঁড়ে আমরা ভেতরে ঢুকে যাই 103 নম্বর ঘরে। তো ঢুকে আমরা সবকিছু, ঘরটা দেখি সম্পূর্ণভাবে ফাঁকা, কোনো ফার্নিচার নেই। ঠিক ঘরের মাঝামাঝি আমরা দেখতে পাই যে ঠিক মধ্যিখানে অনেকগুলো কাঠ বা অনেক কিছু পুড়েছে, এরকম একটা কিছু, মতলব হোম বা যজ্ঞ কিছু একটা হয়েছে এবং তার চারিধারে একটি সার্কেল করা আছে, অ্যারাউন্ড 1 মিটার রেডিয়াস নিয়ে সিঁদুর দিয়ে সার্কেল করা এবং সেই সার্কেলের ভেতরে যেটা যেরকম পেন্টাকল যেরকম আঁকা থাকে এরকম একটি 5 কোণার একটি স্টার। সেই স্টারের প্রত্যেকটি কোণায় একসময় হয়তো মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছিল, এখন সেটি সেই সেই অবশেষ পড়ে আছে এবং সেই সার্কেলের চারিদিকে আমরা দেখলাম যে 5টি প্রদীপ রাখা, যেটা কিনা কোনো এক সময় জ্বলে জ্বলে আপনি আপই বুঝে গেছে। তো সেখানে আমরা ঢুকলাম, প্রত্যেকটা কোণা দেখলাম, কিছু অস্বাভাবিক পেলাম না। একটি প্রদীপ তুলে আমি বললাম যে এজ এ সুবিনিয়ার আমরা পকেটে রাখি। তো এই করে আমার মনে আছে আমরা 103 নম্বর রুমের বাইরে আসি এবং দরজাটিকে ভিজিয়ে রাখি। এরপর আমরা 104 নম্বর রুমের সামনে যাই, সেখানেও একই রকম। আমরা ঢুকি সেই রুমের ভেতরে, সেই 103 নম্বর রুমের মতনই, শুধু একটি অস্বাভাবিকতা আমরা দেখি। একটি কোণায় একটি দড়ি, প্রায় আমি বলবো সেটি দড়িটির লেন্থ হবে প্রায় 3 মিটার এবং তার সামনেটা মানে একটা এন্ড যেরকম ভাবে ফাঁসির যেরকম ভাবে নট বাঁধা থাকে সেরকম ভাবে বাঁধা রয়েছে। তো সেটা দেখে একটু হলেও আমরা ভয় পাই, কিন্তু কিছু অস্বাভাবিক সেই মুহূর্তে ঘটে না। তো যাই হোক, অ্যাজ এ সুভিনিয়ার কি পিন্টুকে প্রুফ করতে হবে কি আমরা গেছিলাম সেই রুমে, তো আমরা সেই দড়িটিও আমি তুলে নিয়ে জিয়াদুলকে বলি কি জিয়াদুল এই দড়িটি রাখ। যাই হোক, সেই রুমটা থেকে আমরা বেরিয়ে আসি এবং বেরিয়ে এসে ক্রমে 104, 103, 102, 101 রুমের সামনে আমরা যখন সিঁড়ির সামনে আসি, তো আমরা ডিসাইড করি কি আর ভেতরে ঘুরে লাভ নেই, একই অন্ধকার, কোথায় সাপ বা কিছু থাকবে, বৃষ্টি পড়ছে, তো আমরা ডিসাইড করি যে আমরা বেরিয়ে আসবো। ঠিক সেই সময় হাসতে হাসতে হঠাৎ করে জিয়াদুল অত্যন্ত স্বাভাবিকভাবে আমাকে বলে যে ভূত বলে বা পেতনি বলে এখানে কিছুই নেই, সব ভুয়ো, সব চালাকি। এই কথাটি যেই সে বলে, সাথে সাথে রুম নম্বর 103 এবং 104-এর দরজাটি আপনি আপ খোলা এবং বন্ধ হতে থাকে। সে যে কি বিভৎস আওয়াজ সে রাতের অন্ধকারে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এই মুহূর্তে আমি আপনাকে ঘটনাটি বলছি এবং আমার এক একটি রুম খাড়া হয়ে আছে, এখন আমার কানে সেই আওয়াজটি বাজে। যেমন কোনো একটি ঘরের দরজার পাল্লা আপনি যদি জোরে ঠেলে বন্ধ করেন এবং পর মুহূর্তে সেটা খোলেন আবার বন্ধ করেন, এরকম যদি আপনি ক্রমাগত করতে থাকেন তো সেরকম আওয়াজ। তো আমরা ভয় পেয়ে যাই। আমরা দুজনে ঘটনার আকস্মিকতার বিহল হয়ে আমরা সিঁড়ি দিয়ে ছুটে আমরা বাইরে চলে আসি এবং বাইরে মানে মেইন সদর দরজার সামনে চলে আসি এবং আমাদের জানা ছিল দরজাটি খোলা। তো আমরা দরজাটি যেই আমরা টান দিয়ে আমরা জানতে পারি যে দরজাটি বাইরে থেকে বন্ধ। আমরা ভয় পেয়ে যাই। আমরা ভয় পেয়ে আমরা সাথে সাথে কি করি, আমরা কি করব, তো ছাতাটি যেটা দরজার কোণে আমরা রেখেছিলাম সেই ছাতাটি দিয়ে আমরা তারই ঠিক দরজার পাশে এরকম কাচের জানলা ছিল, তো সেটাতে আমরা পেটাতে থাকি যে যদি কাচ ভাঙতে পারি সেখান থেকে 10 মিটার দূরে দারোয়ান সাহেবের ঘর, অন্তত তাকে আমরা ডেকে আমরা হয়তো বার হতে পারবো, সে হয়তো বাইরে থেকে দরজাটা লক করে দিয়েছেন। তো প্রথমবার যখন আমরা কাছে আঘাতটা হানি, সাথে সাথে আমরা শুনতে পাই যে 103 এবং 104 নম্বর রুমের ভেতরে প্রথম একটি পায়ের শব্দ, এবং পায়ের শব্দটিও স্বাভাবিক না, যেমন মনে হয় যে কেউ একটা নুপুর পরে প্রথমবার কেউ স্টেপ নিল।
দ্বিতীয়বার মারি তো মনে হলো দ্বিতীয় শব্দ। আমরা আরো ভয় পেয়ে যাই। আমরা দরজা ধাক্কাতে চাই। দরজাতে আমরা লাথি, চর, ঘুষি মারতে শুরু করি এবং সেই শব্দটি মনে হয় ধীরে ধীরে 104 এবং 103 নম্বর রুম থেকে ধীরে ধীরে বার হয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে এসছে। আমরা ভয়ের ঠেলে দরজাটি যত আমাদের গায়ে জোর আছে সেটা দিয়ে আস্তে করে টেনে ধরলাম। জিয়াদুল দুয়া পড়তে শুরু করলো এবং আমি আমার ইষ্ট দেবের নাম নিতে শুরু করলাম। সেই মুহূর্তে আমরা দেখলাম দরজাটি হালকা হয়ে খুলে গেল। সেই মুহূর্তে আবার সেটি বন্ধ হয়ে গেল, যেন কিনা বাইরে থেকে কেউ টেনে ধরেছে। আমরা বুঝতে পারলাম যে দরজাটি বাইরে থেকে লক নয়। তো আমরা আরো জোরে আমরা চেঁচিয়ে ভগবানের নাম নিয়ে বা আল্লাহর নাম নিয়ে, জিয়াদুল আল্লাহর নাম নিয়ে আমরা আবার দরজাটি টেনে ধরলাম এবং যে একটু ফাঁক হলো দরজাটি, তো আমরা সাথে জিয়াদুল পায়ে বুট পরেছিল, কারণ আমাদের কলেজে শুজ ম্যান্ডেটরি ছিল। তো সে পাটা ফাঁসিয়ে দেয় এবং তারপরে আমরা কোনো রকমের দরজাটা খুলে আমরা দৌড়ে দারোয়ান সাহেবের সামনে আসি। তো সেই মুহূর্তে আমাদের দারোয়ান সাহেব ধরেন এবং তিনি বলেন যে তোমরা ভেতরে কি করছিলে, এবং তিনি ভয় দেখান যে তিনি আমাদের হোস্টেলে ওয়ার্ডেনকে ডাকবেন এবং আমাদের আগেনস্টে কমপ্লেন করবেন। তো যাই হোক, তাকে আমরা অনেক কাকুতি মিনতি করি, তার পায়ে পর্যন্ত পড়ে যাই, তাকে 100 টাকা অফার করি। তো সে বলে যে তোমরা অত্যন্ত অন্যায় করেছো। তিনি বহু পুরনো লোক, এখানে যখন কিনা গার্লস হস্টেল ছিল সেই সময়কার লোক। তিনি বলেন যে 103 এবং 104 নম্বর রুমে, প্রথমে 104 নম্বর রুমে একটি মেয়ে, সে প্রেমে আঘাত ঘটিত কোনো ঘটনা হেতু সে আত্মহত্যা করে ফাঁস লাগিয়ে, এবং 103 নম্বর রুমে একটি মেয়ে সে ব্লেড দিয়ে হাত কেটে আত্মহত্যা করে। তারপর থেকে সেই ডর্মে কেউ থাকতে পারে না, অর্থাৎ রাত্রিবেলা কোনো মেয়ে শুলে মাঝরাতে হঠাৎ করে সে চোখ খুলে দেখে যে তার সামনে কেউ তাকিয়ে আছে তার মুখের দিকে, একদম মুখ এনে, এবং বা সে যদি বা কেউ রেজিস্ট করতে চাইলে তাকে ধাক্কা মেরে হয়তো খাটের থেকে ফেলে দেওয়া, এরকম ঘটনা ঘটতে থাকে। তো তারপরে কর্তৃপক্ষ যখন ডিসাইড করে যে এটিকে আর হস্টেল রাখা হবে না, এটিকে কলেজে রূপান্তরিত করা হবে, তখন সেখানে ক্লাসরুম শুরু হয়, বাট তাও স্বাভাবিকভাবে চলতে থাকে না। বিভিন্ন রকম অসুবিধা হতে থাকে, যেমন হঠাৎ করে এর জিনিস ওর ডেস্কে, ওর জিনিস এর ডেস্কে। তো এই সমস্ত জিনিস থেকে শুরু করে তারপরে ধীরে ধীরে আঘাত আনতে শুরু করে। তো তারপরে ওরা কর্তৃপক্ষ ডিসাইড করে যে 103 এবং 104 নম্বর রুমটিকে বন্ধ করে রাখা হবে। তার জন্য হোম যজ্ঞ করে আত্মার শান্তি কামনা করে সেই রুমটিকে বন্ধ রাখা হয়। তো যাই হোক, এবার আমরা যখন খোলা হাওয়ায় বেরালাম, আমরা রিয়েলাইজ করলাম যে ছাতাটি ভেতরে রয়ে গেছে, আমরা আনতে ভুলে গেছি। বাট সেই সময় না আমার না জিয়াদুল কারোরই হিম্মত হলো না যে গিয়ে ছাতাটি নিয়ে আসবো। তো যাই হোক, আমরা যখন বেরিয়ে এলাম হালকা বৃষ্টিতে ভিজতে এবং ভালোই লাগছিল। এই অন্ধকার একটি ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা হয়েছে আমাদের। বাট আমরা সেটাকে লজিক্যালি আমরা এক্সপ্লেন করতে লাগলাম। যেমন আমি এক্সপ্লেন করলাম যে এটাই হয়তো দরজাটি আপনার খোলা বন্ধ হওয়ার জন্য হয়েছে, এবং যে দরজাটি হয়তো বাইরে থেকে বিকজ অফ সাম কাইন্ড অফ ভ্যাকিউম অর সামথিং, সেই দরজাটি হয়তো লেগে গেছিল, যার জন্য আমরা টেনে খুলে উঠতে পারছিলাম না। এবং থার্ডলি যে নুপুরের আওয়াজটি আমরা এক্সপ্লেন করলাম যে অনেক সময় হয় যে এক রকমের রডেন থাকে, যেমন আমরা যাকে বলি পর্কিউপাইন বা সজারু, তারা যখন নিজেদের গা ঝাড়ে তো এরকম আওয়াজ হতে পারে। তো যাই হোক, আমরা পিন্টুর কাছে গেলাম, পিন্টুকে জিয়াদুল দেখালো যে হাতে এই দড়িটি, এবং আমি দেখালাম সেই প্রদীপটি। তো জিয়াদুল হ্যাড টু গেট কনভিন্সড, হি গিফটেড আস আর প্রাইজড সিগারেট অ্যান্ড উই ওয়েন্ট ব্যাক টু দ্য হস্টেল অ্যাগেন। তো হস্টেলে যাওয়ার পরে তো আমরা হাসি ঠাট্টা করছিলাম, এবং যা হয়েছে তার থেকে অনেক বেশি বাড়িয়ে আমাদের জুনিয়র্স বা পিন্টুকে আমরা গল্পগুলো বলছিলাম। এরই ভেতরে আমাদের একজন জুনিয়র সে অবজার্ভ করে যে জিয়াদুলের কাঁধে একটি হাতের ছাপ, যদি কেউ হাতটা সিঁদুরে মাখিয়ে যদি হাতটা রাখে টানার জন্য কাঁধের দিকে, তো সেরকম একটা ছাপ। তো সেটা দেখানোর সাথে জিয়াদুল অসম্ভব ভয় পেয়ে যায়, এবং জিয়াদুল বলে, আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে হয়তো সেই দরজা যখন আমরা টেনে খোলার চেষ্টা করছিলাম, হয়তো সেই সময় আমার হাত থেকে লেগে গেছে, অথচ আমার হাতে সেই মুহূর্তে কোনো সিঁদুরের কিছু নেই, কোনো সিঁদুর বা কিছু নেই, শুধু আঙ্গুলের মধ্যে ওই সিঁদুরটুকুনি লাগা আছে, যেটা কিনা আমি প্রদীপটা তোলার সময় লেগেছিল। এবং হাতের ছাপটি অস্বাভাবিক রকম, একটি ছেলের হাতের ছাপ, একটি মেয়ের হাতের ছাপ, যেটা কিনা ছোট হয় হাতটি, সেরকম রকম। তো এরপরে যাই হোক, সেই ঘটনার আকস্মিকতায় হঠাৎ করে আমরা দেখি জিয়াদুলের দাঁতে দাঁত লেগে হি ওয়েন্ট ইনটু আ ফিট।
তো তারপরে কোনো রকমে ওকে আর কি ঠিক করে রিকভার করার পরে আমরা ওয়ার্ডেনকেও তাকে ভয় পাই, কারণ এই ইনসিডেন্টটা জানাজানি হলে উইল বি পেনালাইজড। সো কাইন্ড অফ জিয়াদুলকে কোনো রকম জল ছিটা দিয়ে কোনো রকম আমরা ঠিক করে ওর সামনে ওর শার্টটাকে জ্বালিয়ে দিই, যাতে কিনা ও তো একটুখানি মেন্টাল পিস পায়। বাট সেই রাতে জিয়াদুলের অসম্ভব জ্বর হয়, অস্বাভাবিক জ্বর, মানে আমাদের কাছে থার্মোমিটার বা কিছু ছিল না, বাট টেম্পারেচার ওয়াজ সোরিং হাই, ইট ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড 103 ডিগ্রি ফ্যারেনহাইট। সো এনিওয়ে, সেই রাতে কোনো রকমের জিয়াদুলকে আমরা মাথায় জল ঢল দিয়ে আমরা কোনো রকম ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা ডিসাইড করি অ্যারাউন্ড 4 o'clock ইন দ্য মর্নিং যে আমরা ঘুমাবো। তো আমি যখন শুতে যাই সেই সময় আমি একটি স্বপ্ন দেখি, এবং সেই স্বপ্ন হয়তো সেই আমি জীবনে হয়তো প্রথমবার সেই দেখলাম যে আমি দেখি যে আমার আমার কেউ আমাকে ডাকছে। আমি চোখ খুলে দেখি আমার চোখের সামনে একটি ফাঁসির রশি কোথা থেকে ঝুলছে আমি অন্ধকারের ভেতরে, তা আমি দেখতে পাইনি। এবং সেই ঘটনার এবং আমাকে কেউ ডাকছে, উঠে আয় উঠে আয় ঝুলে পড়। এবং তারপরে আমি জেগে উঠি, এবং জেগে উঠে আমি যেটা আরো ভয় পাই, আমি দেখি জিয়াদুল একভাবে আমার দিকে তাকিয়ে আছে। ওর মধ্যে কিছু একটা অস্বাভাবিকতা তো ছিলই। যাই হোক, পরদিন সকালবেলা আমি এবং পিন্টু দুজন মিলে, জিয়াদুলের জ্বর কিছুতেই কমছে না, তো আমরা ডিসাইড করলাম যে ওকে ওর বাড়িতে ছেড়ে আসবো, যেটা কিনা 4 ঘন্টার মতো লাগে বাই ট্রেন। তো আমি এবং পিন্টু মিলে জিয়াদুলকে ওর বাড়িতে ছেড়ে এবং আমরা ফিরে এলাম। এবং সেই দিন থেকে প্রতি রাতে সেই একই স্বপ্ন। এরম করে 2 রাত আরো কাটালাম। হঠাৎ করে 4th ডে একটি খবর পেলাম, পিন্টুর কাছ থেকে খবর পেলাম সকালবেলা ফোন, যে আমাদের মধ্যে জিয়াদুল আর নেই। তো এই ঘটনাটি শুনে আমার প্রথমে ধারণা হলো যে জ্বর বা হয়তো বৃষ্টিতে ভিজে, বাট সেরকম কিছু বৃষ্টি ছিল না। তো আমরা ছুটে যাই জিয়াদুলের বাসায়, জানতে পারি যে জিয়াদুল নিজের গলা টিপে আত্মহত্যা করেছে। তো ওখানে যারা লোকাল ডক্টরস ছিলেন, বা যারা ওনাকে, কারণ ইট ওয়াজ নট আ ন্যাচারাল ডেথ, তো পোস্টমর্টম হয়, তো তারা দে কুডন্ট কাম আপ উইথ এনি পসিবল এক্সপ্লেনেশন আদার দ্যান দিস। এবং এটি অত্যন্ত অস্বাভাবিক শোনায়, কারণ একটি মানুষ কখনো নিজের গলা টিপে বা নিজের শ্বাস রোধ করে নিজেকে হত্যা করতে অসম্ভব ব্যাপার। তো এই ঘটনাটির পরে পিন্টু অসম্ভব ভয় পেয়ে যায়, এবং আজ পর্যন্ত ও আমাকে এড়িয়ে চলে। এবং এরপরে আমি এই ঘটনাটি নিয়ে না আমার মা বাবা কাউকে আমি এই ঘটনাটি নিয়ে কোনো আলোচনা করিনি। আলোচনা না করার পেছনে একমাত্র রিজন হচ্ছে আমার মা বাবা ভয় পেয়ে যাবেন। তো আমি আমার এক দাদা, তিনি সাইকিয়াট্রিস্ট, তাকে আমি মিথ্যে মিথ্যে বলি যে আমার এক বন্ধুর জীবনে এরকম একটা ঘটনা ঘটে, এবং হি কেম আপ উইথ somewhat convincing explanation that maybe because of some acute hallucination he felt that his hand ওর নিজের কন্ট্রোলে ছিল না, and he finally he choked himself to death. But আজ পর্যন্ত আমার সেটা কনভিন্সিং লাগে না। এবং সব থেকে যেটা এর ভেতরে সব থেকে আজব বিষয়, সেটা হচ্ছে সেই আমি যেদিনকে লাস্ট আমি জিয়াদুলকে দেখেছিলাম, কারণ আমি যখন গেছিলাম ওর বাড়িতে, তারপরে একদিন পরে সেই রাতে ওখানেই ছিলাম, এবং একদিন পরে জিয়াদুলের সমস্ত কিছু আর কি লাস্ট রিচুয়ালস হয়। তারপর থেকে আমি অবজার্ভ করি, আমি যখনই একা থাকি বা একা একা বসে থাকি বা একা অফিসের কেবিনে বা যেখানে হোক, আই ফিল দ্যাট জিয়াদুল ইজ দেয়ার, হি ইজ স্টেয়ারিং অ্যাট মি। আমি অনেকবার প্রথমে আমি ভয় পেয়েছি, পরে আমি অবজার্ভ করেছি যে হি জাস্ট টেলস, একইভাবে ও বসে আছে। এবং আমি ওকে জিজ্ঞেস করলাম, আই ফেল্ট ইটস আ হ্যালুসিনেশন। আমি ওকে জিজ্ঞেস করলাম, ওর সাথে কথা বলার চেষ্টা করলাম, বাট কখনো ও আমাকে রিপ্লাই দেয়নি। এবং এই পার্টিকুলার ঘটনার পরে আমার আত্মীয় স্বজন বা জানাশোনার মধ্যে যখনই কারো ডেথ হয়েছে স্বাভাবিক কারণে, তাদেরকে আমি দেখতে পাই। প্রথম 3 দিন আমি তাদের দেখতে পাই, এবং তারপরে সবকিছু আর আমি তাদের দেখি না। কিন্তু আজ পর্যন্ত আমি এখন এই গল্পটি বলছি, আমি একটু আগে জিয়াদুলকে দেখেছি। আমি প্রথমে অনেক আই ওয়াজ ইন আ ডিলেমা কি শ্যাল আই শেয়ার দিস ইনসিডেন্ট, বাট আই ডিসাইডেড ইয়েস আই শুড গো আহেড উইথ ইট। কারণ জিয়াদুল আমাকে কোনো ক্ষতি করে না, বা যেই সব আত্মাদের আমি দেখি তারা আমার কোনো ক্ষতি করে না, শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। এবং আমি আজ পর্যন্ত আমি এখনো যে আমি স্বাভাবিক আছি না, আমি ধীরে ধীরে অস্বাভাবিকতার দিকে এগিয়ে চলেছি, আমি পাগল হতে চলেছি। আমি জানি না রাসেল ভাই, আমি কি হচ্ছে আমার সাথে, আমার জীবনের সাথে। বাট এখনো পর্যন্ত কোনো আত্মা আমার সাথে কিছু ক্ষতি করার চেষ্টা করেনি, বা আমার সাথে কোনো কথাবার্তা কিছু বলেনি। আমি চাইবো যে যদি এই ফোরাম থ্রু কারো যদি এরকমই অভিজ্ঞতা হয়ে থাকে, তারা এই অভিজ্ঞতা থেকে এক তো নিস্তার, আমি জানি না আমি চাই কিনা। আমি জিয়াদুলকে খুব বাসতাম, আমি ওকে দেখি আমি শান্তি পাই, আমি জানি ও আমার উপরে রেগে নেই, বাট আমি জানতে চাই যে আমি কি স্বাভাবিক,
নাকি আমি ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে চলেছি? রাসেল ভাই, আপনি যদি এই ঘটনাটি শেয়ার করেন, তো আমি জানি না আমার ভালো হয়তো লাগবে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আই উইল গেট সাম আনসার্স টু মাই কোয়েরিজ। কি আমি কোথায় অবস্থিত এই এই মৃত এবং জীবন্তের মাঝখানে যারা আটকে থাকে, তাদেরকে আমি কেন দেখতে পাই, বা তারা আমার কাছে কি এক্সপেক্ট করে, বা আমি আদৌ স্বাভাবিক? তো এই উত্তরগুলো আমি জানতে চাই রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ এই ফোরামটি উঠিয়ে রাখার জন্য, বা এই ফোরামটিকে এরকম ভাবে জাগ্রত রাখার জন্য। এবং আমার সাথে আরো অনেক অভিজ্ঞতা ঘটে রাসেল ভাই, এরপরে আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করব, এবং আপনার এই রেকর্ডের আমি অবশ্যই শুনবো। থ্যাংকস আ লট টু অল দ্য লিসনার্স অ্যান্ড রাসেল ভাই। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। আমরা একটু আগে যে ঘটনাটা শুনলাম, সেই ঘটনাটা যিনি বললেন, তিনি শুধুমাত্র ঘটনাটা শোনার জন্য, বা আপনারা শুনবেন ভালো লাগবে বা মন্দ লাগবে সেই জন্য কিন্তু ঘটনাটা পাঠাননি। তিনি ঘটনাটা পাঠিয়েছিলেন এই কারণে যেন আমরা তার হেল্প করতে পারি, তাকে জানাতে পারি যে এই ঘটনাটার মানে কি, কেন এমন হচ্ছে এবং কেন তার সাথে এরকম ঘটনা ঘটলো, সেটা যেন আমরা জানাতে পারি। তো যদি আপনারা কেউ জানেন সেই সম্পর্কে কোনো কিছু, বা আপনাদের যদি কোনো ধরনের কোনো এরকম মানে এটার কোনো সমাধান জানা থাকে, তাহলে আমাকে ইমেইল করবেন, আমি আপনাকে ফরওয়ার্ড করে দেবো। এবং উনি আমাকে একটা ইমেলও করেছিলেন এটার সাথে। আসলে তিনি জানতে চান যে তার এই সমস্যাটা কেন হচ্ছে, এবং এটা কি তার সত্যিই মনের ভুল, নাকি এটা আসলে সত্যি অন্য কোনো একটা ব্যাপার এর পেছনে রয়েছে। প্লিজ আমাদের জানাবেন। আমাদের অনেকে SMS করছেন আমি দেখতে পাচ্ছি, এবং আমি আমার সামনে এখন দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যারা SMS করেছেন, সাজ্জাদ আমাদের SMS করেছেন ময়মনসিং ত্রিশাল থেকে। আজকে 3 বছর ধরে তিনি ভূত FM শুনছেন, বাট তার SMS কখনো নাকি পড়া হয় না, আজকে পড়ে ফেললাম। আমাদেরকে সুস্মিতা বণিক লিখেছেন যে শুনছেন এবং তার কাছে অনেক ভয়ের লাগছে। আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি সাদমান, ফার্স্ট স্টোরিটা তার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। পিয়া তিনি লিখছেন আমাদের সাথে, এবং তিনি লিখছেন আই এম লিসনিং ভূত FM। আচ্ছা, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আচ্ছা অনল SMS করেছেন, সাইদ আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন অভিষেক, এছাড়াও SMS করেছেন রাঁচি। ফার্স্ট স্টোরিটা অসম তাই লিখেছেন অদিত, সেকেন্ড স্টোরিটা খুব ভয়ের লেগেছে তার কাছে। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে জহিরুল SMS করেছেন আমাদেরকে তনিমা। এছাড়াও আমাদের আরো অনেকে SMS করছেন। আপনি যদি SMS করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORT ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@radiofort.fm। যারা এই মুহূর্তে জয়েন করেন তাদেরকে আরো একবার বলি যে নেক্সট উইকে আমাদের একটা প্ল্যান রয়েছে। সেই প্ল্যানটা হচ্ছে আমরা রাজশাহী থেকে লাইভ করছি। বছরের শুরুর দিনটাই আমরা আপনাদের সাথে করছি। রাজশাহীবাসী আপনাদের বলছি, সুতরাং আপনাদের ঘটনাগুলো বেশি বেশি করে পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দেওয়ার পরে আমরা জানাবো যে আমরা কোথা থেকে শোটা করছি এবং কোথায় আপনাদেরকে আসতে হবে। এবং এর পরপরই আমরা চলে যাব আবার কক্সবাজারে। সো কক্সবাজারে যারা আছেন আমাদের লিসনার, তারা ডেফিনেটলি প্রস্তুত থাকবেন। রাজশাহীবাসী অলরেডি ফ্যান ক্লাব করে ফেলেছে। আপনারা যদি এরকম কোনো কিছু করতে চান ভূত FMকে নিয়ে, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং সেই সাথে বাকি বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর সবাই প্রস্তুত থাকবেন, কারণ আমরা মোটামুটি 2 মাসের একটা ট্যুরে বের হচ্ছে। আমরা সবগুলো জায়গা কভার করব, এবং যেখানে যেখানে আপনারা রয়েছেন সেখানে আমরা গিয়ে আপনাদের কাছ থেকে ঘটনা কালেক্ট করব, আপনাদের ঘটনাগুলো আমরা শোনাবো। অনেকেই ইমেইলে বলেন যে ইমেল লিখতে চান না, অনেকে ইমেলের সাথে অনেকে বলেন যে এমন লোকও আছেন যারা ইমেলের সাথে পরিচিত নন। সেই সমস্ত জায়গার ঘটনাগুলো আমরা তুলে নিয়ে আসতে চাই, তাদের ঘটনা আমরা শুনতে চাই তাদের কাছে গিয়ে। সুতরাং আপনার শহরে আপনার সাথে থাকবে ভূত FM। সো জলদি পাঠিয়ে দিন আপনার ঘটনা। আমাদেরকে ফেসবুকে অনেকে লিখছেন, মারিয়া আঞ্জুম মুক্তা আমাদের সাথে আছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন প্রিন্স সাজিদ, এছাড়াও মুনিরা আঞ্জুম মুক্তা, নিপুণ খান আমাদের সাথে রয়েছেন, সালাউদ্দিন অনেক আমাদের সাথে রয়েছেন, শামীম আমাদের সাথে রয়েছেন ফেরদৌস আহমেদ জয় সহ
আরো অনেকে। নতুন একজন অতিথি আমাদের সঙ্গে জয়েন করেছেন। আমরা তার সাথে চলে যাব এবং তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো লিসেনার্স, আমি আমির হামজা পিয়াল, মগবাজার থেকে। আমি ধানমন্ডি আইডিয়াল কলেজে পড়ছি। তো শুরুতে ভাই একটু থ্যাঙ্কস জানিয়ে নিই আমার ফ্রেন্ডকে, জিবরান। ও এত রাত্রে কষ্ট করে আমার সাথে এসেছে। দেন ভাই স্টোরিতে চলে যাই। স্টোরিটি বেসিক্যালি আমি কালেক্ট করি আমার কলেজের এক ফ্রেন্ড মনিকার কাছ থেকে। তো মনিকার কাজিনের সাথে ঘটে ঘটনাটি। এবং আইরনিক্যালি আমার যে ছোট মামা আলামিন, সেও চিনতো ইমন ভাইকে, যার সাথে ঘটনা ঘটে। তো আমি দোনো দিক থেকে ঘটনাটি শুনতে পাই। তো ইমন ভাইরা থাকতেন বাসাবো এলাকার কোন একটি বাসাতে। তো রাত্রে 2টা-2:30টার দিকের ঘটনা। ইমন ভাই শুয়েছিলেন বেডে। তো বাম পাশে ছিল জানালা। তো হঠাৎ করে জানালার বাইরে থেকে কুকুরের চিৎকার আসছিল এবং অনেক দুর্গন্ধ আসছিল। তো ভাইয়া কুকুরের চিৎকারটা একটু আনইউজুয়াল ছিল। এভাবে কুকুররা কখনো চিৎকার করে না। তো ইমন ভাই একটু ভয় পায়। তো ভয় পাওয়ার পরে উঠে পরে জানলাটা লক টক ঠিক করে এরপর আবার শুয়ে পড়ে। তো সকালবেলা উনি তার মা এবং তার বোন থাকে তার সাথে। তো তাদের জিজ্ঞেস করলো যে তোমরা কি রাত্রেবেলা এরকম কোনো সাউন্ড বা কিছু শুনতে পাইছো কিনা। তো তখন ইমন ভাইয়ের মা এবং বোন বলে যে না, আমরা তো এই ধরনের কোনো সাউন্ড শুনতে পাইনি। তো তাও ইমন ভাই জিনিসটাকে ইগনোর করে যে হইতেই পারে। তো এরপর ইমন ভাই নেক্সট দিনের কাহিনী, ইমন ভাই যখন রাতে শুয়ে থাকেন, তো ইমন ভাইয়ের কাছে সাডেনলি ফিল হয় যখন উনি শুয়ে থাকেন যে তার পিছনে কেউ শুয়ে আছে এবং শুয়ে শুয়ে হাসছে। তো উনি সাহস পাচ্ছিলেন না উঠার জন্য। তো কিছুক্ষণ পর্যন্ত শুয়ে থাকার পর উনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। তো উনি শোয়ার থেকে বসে পড়েন এবং পিছনে তাকান। তো উনি যখন পেছনে তাকান তখন দেখে যে পেছনে কেউই নেই। তো এই জিনিসটি তাকে আরো আতঙ্কিত করে দেয়, কারণ উনি কনফার্ম ছিলেন যে তার পেছনে কেউ না কেউ আছে। তো ওঠার পর আসলে বেডের সাথেই ছিল ড্রেসিং টেবিলটা। তো ড্রেসিং টেবিলে আয়নাটা দেখা যাচ্ছিল। তো ইমন ভাইয়া যখন ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকালো তখন তার কাছে মনে হলো যে ড্রেসিং টেবিলের আয়নাটা মানে যেমন একটা লোক যখন হিপনোটাইজ হয় ওরকম। তো ইমন ভাই ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে যেতে থাকলো। উনি অজান্তে যেতে থাকলো, উনি নিজেও জানে না কেন উনি ড্রেসিং টেবিলের আয়নার সামনে যাচ্ছে। তো যেতে যেতে একটা সময় ড্রেসিং টেবিলের আয়নার সামনে উনি চলে গেলেন। যাওয়ার পর রাসেল ভাই, যে জিনিসটা আমরা কখনো প্রস্তুত থাকি না যে জিনিসটার জন্য, যে উনি যখন আয়নাটার সামনে ছিলেন তখন উনি নিজেই এমন ভাবে হাসি দিলেন, এমন একটা বিকট হাসি দিলেন, যে জিনিসটা দেখে উনি নিজে এত বেশি ভয় পেয়ে যান যে উনি ওখানে ফেন্ট হয়ে যান। তো ফেন্ট হয়ে যাওয়ার পর ওনাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। এলাকার একটা লোকাল হুজুর থাকে বাসাবো। তো ওখানে নিয়ে তাবিজ টাবিজ দেওয়া হয়, দেন ঘরটর বন্ধ করে দেওয়া হয়। তো এরপর গ্রাম থেকে একটা ভাইকে নিয়ে আসেন, উনি তার কাজিনকে নিয়ে আসেন, ইমরান ভাই। তো ইমরান ভাই 2-3 দিন ছিল ইমন ভাইয়ের সাথে। বাট 2-3 দিন পর ইমরান ভাই আর ইমন ভাইয়ের সাথে থাকতে চান না। কারণ কারণটা উনি স্পেসিফিকলি কিছু বলেনি, জাস্ট যাওয়ার সময় এতটুকু বলছে যে ইমন ভাইয়ের সাথে ডাইনি আছে, তো ওনার সাথে আমি থাকতে পারবো না। তো এতটুকু জাস্ট বলে উনি চলে যান ইমরান ভাই। তো ইমন ভাই ডিসাইড করেন যে ইমন ভাই একাই থাকবেন। তো উনি রুমে একা থাকতে শুরু করেন, ঘুমাতে শুরু করেন। তো একদিনের ঘটনা রাসেল ভাই, উনি যখন শুয়ে থাকেন তখন আবার সেম ভাবে উনি কুকুরের শব্দ পাচ্ছিলেন বাইরের থেকে এবং দুর্গন্ধ আসছিল। কিন্তু উনি এইবার, যেহেতু তার সাথে আগে এই এক্সপিরিয়েন্সটা হয়েছে, তো উনি এবার আর ড্রেসিং টেবিলের দিকে না তাকিয়ে এই গন্ধ এবং ইটা দেখতে পেরে, শুনতে পেরে উনি ডাইরেক্ট ওয়াশরুমে দৌড় দেন। ওয়াশরুমে দৌড় দিয়ে ওয়াশরুমের গেটটা লক করে দেন। তো রাসেল ভাই, ওয়াশরুমে যে আয়নাটা ছিল সেটা ছিল সামনে এবং আয়নার ঠিক বাম সাইডেই ছিল ওয়াশরুমের গেটটা। তো ওয়াশরুমের গেটটা যদি খোলা থাকে তাহলে বেডরুমটা পুরোটা দেখা যাবে, ইমন ভাইয়ের বেডরুমটা পুরোটাই দেখা যাবে। তো ইমন ভাই যথারীতি খুব ভয় পেয়ে যান। ভয় পেয়ে যাওয়ার পর হঠাৎ করে ওইখানে লাইট চলে যায় বাথরুমে। তো ভাই ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা, যে যখন লাইট চলে যায় তখন ইমন ভাই আয়না দেখতে পারেন, বাথরুমের আয়নাতে দেখতে পারেন যে তার বাথরুমের যে গেটটা আছে এটা পুরোপুরি খোলা এবং তার বেডরুমটা পুরো দেখা যাচ্ছে। কিন্তু উনি যখন আয়না থেকে চোখ সরিয়ে যখন গেটের দিকে তাকাচ্ছেন তখন উনি দেখছেন যে গেটটা ঠিকই লক, কিন্তু আয়নাতে দেখা যাচ্ছে যে গেটটি খোলা, বাথরুমের গেটটি, এবং পুরো বেডরুমটি উনি আয়নাতে দেখতে পাচ্ছেন, ইভেন তো তখন কারেন্ট ছিল না। তো এই অবস্থা হওয়ার পর উনি ডিসকভার করেন যে তার বেডের বাম পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা বলতে খুবই লম্বা, যা ইউজুয়ালি একটা মহিলা বা একটা পুরুষ এত লম্বা হয় না। তো উনি এটা দেখে আরো বেশি ভয় পেয়ে যান। ভয় পেয়ে যাওয়ার পর ওই মহিলাটা আস্তে আস্তে ওয়াশরুমের দিকে আগাতে থাকে। তো আস্তে আস্তে যখন ওয়াশরুমের প্রায় কাছাকাছি মহিলাটা এসে পড়ে তখন ইমন ভাইয়া নিজেকে ধরে রাখতে পারেন না, উনি ওখানে ফেন্ট হয়ে যান। কিন্তু রাসেল ভাই ওখানে কিন্তু গেটটা কিন্তু লকই ছিল, উনি আয়নাতে দেখতে পাচ্ছেন যে গেটটা খোলা। তো এরপরের দিন তাকে সকালবেলা গেটটা ভেঙে ওখান থেকে বের করা হয়। বের করার পর এটা নিয়ে তাদের ফ্যামিলিতে অনেক বড়, স্বাভাবিক অর্থেই খুব আতঙ্কের সৃষ্টি হয়। তো ইমন ভাইকে চিটাগং এর খুব বড় একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো রাসেল ভাই, এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা, যে উনি যখন
হুজুরের কাছে যান, ইমন ভাই যখন হুজুরের কাছে যান, তো হুজুর আরো অনেক মানুষকেই দেখছিলেন, অনেক মানুষের কথা শুনছিলেন। কিন্তু ইমন ভাইকে যখন হুজুর দেখেন, তখন যারাই ছিল রুমের ভিতরে, ওই রুমটাতে, হুজুর সাহেব তাদের সবাইকে বের করে দেন। এবং সেই ঘরের ভিতর থাকে শুধু ইমন ভাইয়া, ইমন ভাইয়ার মা এবং হুজুর সাহেব। তো এরপর হুজুর সাহেব আর ইমন ভাইকে তেমন কিছু জিজ্ঞেস করেন না, ডিরেক্ট ইমন ভাইকে এটা জিজ্ঞেস করেন যে তুই কোথা থেকে আসছস এবং অশরীরে কি করতেছস, এটা ডিরেক্ট জিজ্ঞেস করেন। তো ইমন ভাইয়ের মা সাইডে ছিল, উনি খুব বেশি ভয় পেয়ে যায়। আর যখনই এটা বলে তখন আস্তে আস্তে ইমন ভাইয়ের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হতে থাকে, তার চোখ লাল হতে থাকে, এবং ওইটা চোখ পিল করতে থাকে। তো এটা দেখে ইমন ভাইয়ের মা খুব বেশি ভয় পেতে থাকেন। এবং হুজুর যে থাকেন, হুজুর সাহেব, ইমন ভাইয়ের ছোট আঙ্গুল যেটা থাকে ওইটাকে চাপ দিয়ে ধরে রাখে। তো ইমন ভাইয়া ট্রাই করে যে হুজুরকে আঘাত করার জন্য, কিন্তু হুজুরকে কোনোভাবেই ইমন ভাইয়া আঘাত করতে পারছিল না। তো এই অবস্থাতে হুজুর জিজ্ঞেস করতে থাকে এবং ইমন ভাইয়ের কণ্ঠটা একদম মহিলাদের মতো হয়ে যায়, কিন্তু একটু কর্কশ। দেন ভাইয়া হুজুর ইমন ভাইয়ের মাথায় একটা টোকা দেয়। তো টোকা দেওয়ার পর উনি ফেইন্ট হয়ে যায়। ফেইন্ট হয়ে যাওয়ার পর এরপর হুজুর তার মাকে জিজ্ঞেস করে, ইমন ভাইয়ের মাকে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনাদের বাসার ওইখানে কি কোনো ভাঙা বাড়ি আছে? তো তখন ইমন ভাইয়ের মা খুব হতচকিত হয় যে হুজুর এটা কিভাবে জানলো? কয় হ্যাঁ, তাদের বিল্ডিং এর সাথে একটা ভাঙা বাড়ি আছে। তো হুজুর তখন বলল যে সেই ভাঙা বাড়িতে একটা বুড়ি থাকতো। তো সেই বুড়িটা স্পিরিচুয়ালি সামথিং কিছু পালতো বা এরকম আমরা যা শুনি। তো এরকম কিছু পালতো। তো বুড়িটা মারা যায় একটা সময়। মারা যাওয়ার পর এরপর যেই জিনিসগুলো থাকে, স্পিরিট গুলো থাকে, ওগুলো ছড়িয়ে যায় বা ইমন ভাইকে ওইভাবে পজেস করে। তো এই জন্য ইমন ভাই পরে এভাবে পজেস হয়ে পড়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনারা একটা মানে কি বলবো যে আমরা যে জিনের গল্প শুনতে চাই অনেক সময়, সেরকম একটা ঘটনা আমরা শুনলাম। আমরা পরবর্তী ঘটনাগুলোতে যাব, তার আগে আপনার কাছ থেকে একটু ছোট্ট একটা অনুমতি নিচ্ছি, আর একটা ছোট্ট ব্রেকে যাব আমরা, এবং ব্রেকের পর আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Yes. The night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তির 8.2 FM, আমি রাসেল আছি সাথে। এবং চলছে ভূত এফএম, এবং আমাদের সাথে রয়েছেন আজকে আমাদের অতিথিরা। তো চলুন শুনে আসি আরো একটি ঘটনা। তবে তার আগে আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে আমাদের যে ভিডিওটা আমরা শেয়ার করেছি, সেখানে অনেকেই লিখছেন অনেক কিছু, এবং অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন। অনেকেরই আজকের এই এপিসোডটি ভালো লাগছে এবং সেটা তারা জানিয়ে দিচ্ছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে সঞ্জিদা আফরিন আমাদের লিখেছেন যে তিনি ভূত এফএম শুনছেন এবং তিনি কোনো উইকেই ভূত এফএম মিস করেন না। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমাদেরকে রোদেলা এসএমএস করেছেন, এবং রোদেলা রিয়া আমাদের এসএমএস করেছেন। মানিক হোসেন আমাদের সাথে এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে এসএমএস না, এখানে সব কমেন্ট পড়ছেন, সরি, ফেসবুকে শাহাদাত আহমেদ প্রিন্স আমাদের এখানে লিখেছেন। ফয়সাল ইরাজ, না হ্যাঁ ইরাজই তো, হ্যাঁ ফয়সাল ইরাজ আমাদের এখানে লিখেছেন। লিটন দিওয়ান আমাদের এখানে লিখেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিখেছেন রেহুমা আর্টওয়ার্চি। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রিফাত হাসান, আহাদ আহমেদ আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মাহফুজ খান। চমৎকার একটা ছবি ফেসবুকে আপ করেছেন, তারা কমেন্টের জায়গায় গিয়ে পোস্ট করেছেন, এবং তারা 7 ফ্রেন্ড মিলে আগুন জ্বালিয়ে তারা ভূত এফএম শুনছেন, সেই ছবিটা তারা পোস্ট করেছেন। এবং এটা একটা খোলা জায়গায় আমরা দেখতে পাচ্ছি, শীতের রাতে এরকম খোলা জায়গায় আপনারা যে আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে এভাবে উৎসাহ দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে ধন্য আপনাদের এই ভালোবাসা পেয়ে। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাকে এই মুহূর্তে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রিজওয়ান। তারা 6 ফ্রেন্ড মিলে একটা ফার্ম হাউসে তারা এসছেন, এবং তারা সেখানে পুকুর পাড়ে বসে চাঁদের আলোয় তারা ভূত এফএম শুনছেন। এবং আমাদেরকে তারা বলেছেন যে আমাকে বলছেন যে কিছু শকিং হরর স্টোরি আসলে এই মুহূর্তে ক্রিয়েট করা সম্ভব না। এটা হচ্ছে আসলে ডিপেন্ড করে আমাদের অতিথিদের উপরে। তবে আমরা ইনশাল্লাহ লাস্ট 2টা যে এপিসোড ছিল, সেই 2টা উইকের এপিসোডের প্রচুর প্রশংসা পেয়েছি। ইনশাল্লাহ আজকেও আমরা পাবো। আচ্ছা, আমাদেরকে দেখতে পাচ্ছি যে লাস্ট ভূত এফএম, আচ্ছা হ্যাঁ সেটাই, আপনারা ফেসবুকেও লিখছেন সেটা। এটা হচ্ছে এই বছরের শেষ ভূত এফএম, এবং আগামী বছর থেকে আমরা চলে যাচ্ছি মানে স্টুডিও ছেড়ে আপনাদের কাছে চলে আসছি। আবারও ফিরে আসবো স্টুডিওতে, বাট শুরুই করছি বছরটা আপনাদের কাছে যাওয়া দিয়ে। এবং শুরুতেই আমরা যাচ্ছি রাজশাহীর লিসনার যারা, তারা অবশ্যই ঘটনা পাঠাবেন। আগামী সপ্তাহে আসছি আমরা আপনার শহরে, এবং তার পরের সপ্তাহে আমরা আসবো কক্সবাজারে।
যাই হোক, আমরা চলে যাব আমাদের এবারের অতিথির কাছে এবং এই অতিথি আমাদের আপনি আপনার মানে আপনাদের সাথে যিনি ঘটনা বলবেন তার আমরা প্রথমে জেনে নেব নাম এবং কোথা থেকে এসেছেন। প্লিজ আপনি একটু আপনার পরিচয়টা দেবেন সবাইকে। ডিয়ার রাসেল ভাই, আমি তুষার শ্যামলী থেকে এসেছি। শুনি আপনার ঘটনা। প্রথমেই ধন্যবাদ জানাই রাসেল ভাই আপনাকে, সেই সাথে দর্শকদেরকে। আমরা ঘটনায় চলে যাই। জি, ঘটনাটা হচ্ছে সেটা আমার সাথে না, আমার এক নিয়ারেস্ট ফ্রেন্ডের ভাবির সাথে বা বড় ভাইদের ফ্যামিলির সাথে ঘটা ঘটনা। ঘটনাটা যশোরের বাগাবাড়ি এলাকায়। তো আমার ফ্রেন্ডের বড় ভাই উনি রিসেন্টলি কোরবানি ঈদের কিছুদিন পরে বিয়ে করছে। বিয়ে করার পরে উনি দীর্ঘদিন বাড়িতে ছিল। থাকার পরে উনি তার কর্মস্থলে চলে এসছে ঢাকাতে। আসার পরের দিনের ঘটনা, বাড়িতে মেবি ভাবি আর আন্টি একাই ছিল বাড়িতে। যখন ওনারা রাত্রে ঘুমাইছে, অনেক রাত যখন হইছে, তখন ওনারা শুনলো যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো সাধারণত বৃষ্টি হইলে বাইরে অনেক কিছু থেকে যায়, হঠাৎ যেহেতু বৃষ্টি আসছে ভিজে যেতে পারে, সেইভাবে ওনারা দুজন বাইরে আসতে এসে দেখে যে কোনো বৃষ্টি নেই। চারিদিকে তাকায় দেখলো, তারা আশ্চর্য হয়ে গেল, কি এতক্ষণ এত জোরে বৃষ্টির শব্দ, কিন্তু এখন কোনো বৃষ্টি নেই। তো যাই হোক, ওনারা এসে শুয়ে গেছে। পরের দিনের ঘটনা যেটা, পরের দিন ওনারা এরকম রাত্রে শুয়ে আছে। তো রাত্রে ভাবি হঠাৎ দেখলো যে চারিদিকে প্রচন্ড আলো হয়ে গেছে। মানে উনি ভাবলো মেবি ভোর হয়ে গেছে। উনি উঠে আসলো, উঠে আসে ঘর থেকে যখন বাইর হবে, দরজাটা খুলে উনি শকড হয়ে গেল। দেখলো যে না, এটা তো ভোর হয় না, এখনো অনেক রাত। বাট তাদের ঘরের সামনে ছিল উঠান, দরজার সামনে উঠানের পরে ছিল তাদের রান্নাঘর। যেহেতু টিনের ঘর, আলোটা ঘরে আসছিল, তো উনি ভাবছে যে আলো হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। তো উনি দরজাটা খোলার সাথে সাথে দেখলো যে রান্নাঘরের চালের উপরে কিছু একটা লাইটের মতো বড় লাইট, বলতে এত বড় সাধারণত লাইট হয় না, এত বড় সাধারণত লাইট হয় না, মানে অনেক বড় একটা চতুর্ভুজের মতো। উনি যেটা বললো যে কোনো মানুষের আকৃতি না কি যেন একটা জ্বলতিছে রান্নাঘরের ঠিক চালের উপরে, আচ্ছা। প্রচন্ড জোরে, মানে এত যে আলো জ্বলতিছে ওইটা যে পুরা বাড়িটা প্রায় ওটার কারণে ফসা হয়ে গেছে। উনি দেখি তো আশ্চর্য হয়ে গেলে, কি রে এটা কি জ্বলতিছে এখানে, পুরা বাড়ি এভাবে আলো হয়ে গেল। উনি হতভম্ব হয়ে দাঁড়ায় আছে, দেখলো যে আস্তে আস্তে ওই আলোটা, মানে টিনের চালের উপরে আলোটা কাঁপা শুরু করতেছে। উনি দেখে হতভম্ব হয়ে দাঁড়াইছে। পরে উনি যখন যেটা বুঝতে পারলো যে আলোটা চারিদিক থেকে, উনি যখন দরজা খুলে দরজার সামনে দাঁড়াইছে, চারিদিক থেকে আলোটা আস্তে আস্তে কমিয়ে আসছে ওনার দিকেই, শুধু আলোর যে আলো শাড়িটা আছে ওনার দিকে আসতেছে আলোর রশ্মিটা, এবং কি ওটা আগের চেয়ে আরো দ্বিগুণ আলো হয়ে গেছে। আর সেই সাথে অনুভব করতে পারলো যে আলোটা যে দিক থেকে আসতেছে সেদিক থেকে মানে একটা প্রচন্ড গরম বাতাস আসতেছে ওনার দিকে। উনি ওই গরম বাতাসটা দেখে তখন ওনার মনের ভিতরে অনেকটা ভয় কাজ করলো, যে কি এটা, এভাবে এখানে আলো জ্বলতেছে, এভাবে কম্পন হচ্ছে আর এরকম গরম বাতাস আসতেছে নিজের দিকে। পরে উনি ভয়ে দৌড়ে চলে আসছে রুমে এসে আন্টিদের রুমে এসে উনি চিল্লে অজ্ঞান হয়ে গেছে। তারপরে পরের দিন সকালে জ্ঞান উঠছে, তারপর থেকে উনি দীর্ঘদিন অসুস্থ ছিল। পরে আন্টিরা মেবি একটা হুজুর আনছে, হুজুর বাড়িতে হুজুর আনি দেখাইলো। হুজুর তখন বললো যে ওই ইয়াটা ছিল, উনি নতুন বিয়ে হয়েছে তো, আসার পরে ওখানে একটা খারাপ জিন ছিল, জিনটা ওনার দিকে মানে কুদৃষ্টি দিছে। ওই জিনটাই ওনাকে মেবি ভয় দেখাইছে বা কোনো ক্ষতি করতে চাইছিল। পরে ট্রিটমেন্ট করেছে, তবে ওই জিন বলছে ওনাকে প্রায় বছর খানিক অনেক সাবধানে থাকার জন্য এলাকায়। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা মেইলে যাব এবং আমাদের এই মেইলটা পাঠিয়েছেন মোহাম্মদ ইয়াসিন শেখ রানা এবং তিনি যেভাবে পাঠিয়েছেন আমরা সেভাবেই এই ইমেইলটা পড়ছি। যদি এটা চট্টগ্রাম থেকে এসছে, কক্সবাজারে গিয়ে পড়লেও হতো, বাট কক্সবাজারে আরো 2 সপ্তাহ আছে, মানে একটা সপ্তাহ আছে এদেশে, তার পরের সপ্তাহে, সুতরাং তার মধ্যে আমরা নিশ্চয়ই চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে অনেক অনেক ইমেইল পাবো ইনশাল্লাহ। তো যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। রাসেল ভাই, আমি মোহাম্মদ ইয়াসিন শেখ রানা, আমি আপনাদের একজন নিয়মিত লিসেনার। আমি চট্টগ্রামে থাকি এবং একটি মেডিসিন কোম্পানিতে চাকরি করি। আমার সকালবেলা ডিউটি চট্টগ্রাম মেডিকেলের আউটডোরে। আমি প্রতিদিন প্রবর্তক, যারা চট্টগ্রামে আছেন তারা নিশ্চয়ই চিনবেন, প্রবর্তক মোড় থেকে মেডিকেলের মর্গের গেট দিয়ে আউটডোরে প্রবেশ করি এবং বরাবরের মতো সেদিনও স্বাভাবিকভাবে মর্গ দিয়ে যাচ্ছিলাম। রাতে ঠিক মতো না ঘুমানোর কারণে মেজাজটা খারাপ ছিল, কিন্তু সেদিনটা যে আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে সেটা কল্পনায় আসেনি। কিন্তু যখন আমি মর্গে ঢুকতে যাব তখন আমি দেখি যে আশেপাশে কোনো লোকজন নেই। সেদিক খেয়াল না করে আমি চলে যাচ্ছিলাম। বলে রাখা ভালো যে আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান এবং
একমাত্র ছেলে হবার কারণে ভয় নামের কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই বললেই চলে, এবং আমি আমার খালার বাসায় থাকি। একটু বলে রাখা ভালো যে খালার বাসার রাস্তাটি সবসময় নীরব থাকে এবং আমার বন্ধুরা ভুলেও ওই বাসায় যায় না। এই রাস্তায় অনেক ঘটনা আছে। এবার মর্গটা একটু বর্ণনা দেওয়া যাক। এই লাশ কাটা মেডিকেলের যে ঘর, যেটাকে মর্গ বলে, সেখান দিয়ে ঢোকার সময় মেইন গেটের ডান পাশে লাশ ঘর এবং বাম পাশে অফিস, কিছুটা ভেতরে অনেকগুলো রুম পরিত্যক্ত, যেগুলো দেখলে প্রায় সব মানুষই ভয় না পেয়ে থাকতে পারবে না। মূল ঘটনায় আসি। যখন আমি মর্গে ঢুকি তখন দেখি যে ডান পাশের লাশ ঘরটার দরজা খোলা, প্রায় সব সময় বন্ধ থাকে সেটা, কিন্তু এবং খুব বাজে ধরনের দুর্গন্ধ পাচ্ছিলাম। ধরে নিলাম পচা লাশের গন্ধ। গন্ধ এরকম ছিল যে ইঁদুর মরে পচে গেলে যে দুর্গন্ধ হয় তার চেয়েও খারাপ। লাশ ঘর খোলা দেখে আমি কৌতূহলী হয়ে ঢুকে পড়ি, দেখি কিছু নেই। তাই বের হওয়ার সময় কেন জানি মনে হলো আরেকবার দেখি, কিন্তু পুনরায় দেখি তা যা দেখি সেটা আমি আর বিশ্বাস করতে পারিনি। আজও আমার পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়। আমি দেখি দুজন মানুষ লাশ ঘরের এক কোণায় বসে কাপড় কাটছে এবং দরজার পাশে ঠিক আমার পায়ের সাথে একটি লাশ পড়ে আছে। লাশটির বর্ণনা দিতে গেলে আমার শরীরের পশম দাঁড়িয়ে যায় এখনো। লাশটির বর্ণনা এরকম যে লাশটির গায়ে কোনো কিছু ছিল না, সারা শরীর কালো এবং মাংস পচে গেছে এবং গলে গেছে। চুল ছিল না এবং নাভি নামক কোনো অংশ আমি দেখিনি। কিন্তু এই ঘটনায় আমি কোনো রকমই ভয় পাই নাই। আমি স্বাভাবিকভাবে বের হয়ে মেডিকেলের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। কিন্তু যে বন্ধ রুমগুলোর কথা বলছি সেগুলোর পাশ দিয়ে মেডিকেলে যেতে হয়। আমি একটু কৌতূহলী হয়ে সেই রুমগুলোর দিকে তাকাতেই দেখি তালাগুলো নড়ছে। এই ধরনের পরিস্থিতিতে আমার ভয় পেলে চলবে না ভেবে আমি মেডিকেলের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। কিন্তু ২ মিনিটের পথ যেন আর আমার কাছে ২ ঘন্টার মতো লাগছিল। অবশেষে আমি মেডিকেলের আউটডোরে পৌঁছালাম এবং বমি করে দিলাম। সেদিন আমি আরো ২ বার বমি করি। কিন্তু রাসেল ভাই, ঘটনাটা এখানেই শেষ হতে পারতো, কিন্তু না। আমি বাসায় দুপুরে আসি এবং আমার আম্মুর সাথে শেয়ার করলে আমার আম্মু আমাকে বকা দেন যে কি দরকার ছিল লাশ ঘরে ঢোকার, এবং চাচাকে ভয়ের তাবিজের কথা বলল। এবং বলে রাখা ভালো যে আমার চাচা অনেক ধরনের ঝাড়ফুঁক জানেন এবং ভয়ের তাবিজ তিনি দিয়ে থাকেন। এবং দুপুরে ঘুমানোর পর আমি সকালে ঘটে যাওয়া ঘটনা ভুলে গেছি বললেই চলে। রাতের বেলায় যখন আমার যখন আমার খালার বাসায় ঘুমাতে যাই তখন আমি স্বাভাবিক অবস্থায় বরাবরের মতো রাত ১টা পর্যন্ত ফেসবুক ব্রাউজ করে ঘুমিয়ে পড়ি। কিন্তু আসল ঘটনা ঘটে তখনই, যে যখন হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় প্রচন্ড শব্দ এবং প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং আমার সারা শরীর কেন যেন শিউরে ওঠে। হঠাৎ আমার সকালের ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়ে যায়। তখনই ঘটে ঘটনা। আমি দেখি আমার হাত কাঁপছে, শরীরে কি যেন হাঁটতে লাগলো। আমার রুমের দরজার দিকে তাকাতেই আমি দেখি যে মর্গের সেই দরজাটি এবং তালা ঝুলানো, সেই তালাটি ঝুলছে এবং খাটের নিচ থেকে ইঁদুর এবং বিড়ালের আওয়াজ আসছে। আমি ভয় এড়িয়ে ঘুমানোর চেষ্টা করলেও আমার ঘুম আসছিল না। তখন আমি চোখ বন্ধ রাখার চেষ্টা করি, তাও পারছিলাম না, কারণ চোখ বন্ধ রাখতে আচ্ছা সেই লাশটি আমার পায়ের কাছে এসে পা ধরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে। তখন আমি উঠে বসে যাই এবং মনে মনে নানান ধরনের প্রশ্ন আসতে থাকে। প্রশ্নগুলো এরকম যে আমি মা বাবার একমাত্র ছেলে এবং আমার কিছু হয়ে গেলে ওদের ভবিষ্যতে কি হবে, আমার জন্য কিভাবে টাকা খরচ, আচ্ছা আমার জন্য কিভাবে, এটা অবশ্য শেষ করেননি। তখন আমি দরুদ শরীফ পড়ে শুতেই ঘুম চলে আসে এবং সকালে আম্মুকে সব ঘটনা খুলে বলি এবং আমার মা আমার চাচার বাসায় আমাকে নিয়ে যায় এবং একটি তাবিজ পরিয়ে দেয়। এরপর থেকে আমার সাথে আর কোনো সমস্যার সৃষ্টি হয়নি। বাট সেই রাতটা যে আপনার খারাপ গিয়েছিল সেটা আমি বুঝতে পারছি, এবং তিনি বলছেন যে আমি ঠিক মতো গুছিয়ে লিখতে পারিনি, বলে দুঃখিত। হ্যাঁ, একটু ঝামেলা আছে এখানে, বাট সমস্যা নেই। আমি যেখানে এই গল্পটার মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সত্যি যদি আপনার সামনে এসে এরকম কোন একটা পরিস্থিতির সম্মুখীন আপনি হন যে আপনার ঘরের দরজাটা একটা লাশ কাটা ঘরের দরজায় পরিণত হয়েছে এবং সেই লাশ কাটা ঘরে যেরকম ভাবে তালা ঝুলে, আমি আমার চোখের সামনে একটা লাশ কাটা ঘর ভেসে উঠছে কোন একটা সরকারি হসপিটালে, আমি নাম বলবো না, এবং সেই লাশ কাটা ঘরটা এরকম বন্ধ থাকে এবং একটা তালা ঝুলে। তো হঠাৎ করেই যদি এরকম একটা আপনার ঘরের যে কাঠের দরজাটা সেটা একটা সাদা রঙের কাঁচের এবং লোহা এবং কাঁচ দ্বারা একটা দরজা হয়ে যায় এবং সেইখানে যদি একটা তালা ঝুলতে থাকে তাহলে কেমন হবে? এবং হঠাৎ করে ঘুম ভেঙে উঠে যদি আপনি সেই দৃশ্য দেখেন,
আপনার কেমন লাগলো? আপনি বুঝতে পারছেন এই দরজাটি আপনার দরজা নয়। এই দরজাটি একটি লাশ কাটা ঘরের দরজা এবং ওপারেই হয়তো একটা লাশ শুয়ে আছে। চোখ বন্ধ করুন। কিছুক্ষণের জন্য কল্পনা করুন। ততক্ষণ একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। Stay tuned to the Futi and don't stop. ওয়েলকাম ব্যাক। আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের এসএমএস করছেন এবং আমাদের এখানে এসএমএস যারা পাঠাচ্ছেন তারা হচ্ছে মৌরি আমাদের এসএমএস করছেন রাজশাহী থেকে, ভয় করছে। মৌরি প্রস্তুত থাকেন, সামনের সপ্তাহে আসছি রাজশাহীতে আপনাদের ঘটনা শুনতে। সাব্বির আমাদের সাথে রয়েছেন নাখালপাড়া ঢাকা থেকে। এছাড়াও এমডি মন্টু আমাদের সাথে রয়েছেন, আনোয়ার আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন হৃদয়, এছাড়া আমাদের সাথে রয়েছেন আকাশ, এছাড়াও রিয়াদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন হারুন, আমাদের সাথে রয়েছেন এস আবরার, আসমা মিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি চিটাগং থেকে পুতুল, এছাড়া আমাদের সাথে রয়েছেন মুস্তাফা কামাল বাপ্পি দিনাজপুর থেকে, এছাড়াও সাব্বির আমাদের সাথে রয়েছেন নাকালপাড়া থেকে, আমাদের সাথে রয়েছেন মৌরি, এছাড়া আকাশ আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে আরো অনেকেই রয়েছেন। আপনারা জানেন সবাই যে রাজশাহীতে আমাদের স্টুডিও রয়েছে এবং আগামী সপ্তাহে আমরা যাচ্ছি রাজশাহীতে। তবে স্টুডিও থেকে করব নাকি বাইরে কোনো জায়গা থেকে করব, আমাদের বাইরে করার বেশি ইচ্ছা। সো আমরা সেরকম কোনো জায়গা থেকে করতে চাই। আপনারা রেডি থাকুন এবং আপনাদের ঘটনাগুলো আমরা পাঠিয়ে দিন এবং আমার মনে হয় যে আপনাদেরকে নিয়েই আমরা একটা চমৎকার একটা এপিসোড উপহার দিতে পারবো। এবং যারা রাজশাহী থেকে ঘটনা পাঠিয়েছেন, যাদের ঘটনা আজকে পড়লাম, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কারণটা কি। কারণটা হচ্ছে নেক্সট দিনকে আপনাদের ঘটনাগুলো পড়া হচ্ছে, কারণ এই ঘটনাগুলো রাজশাহী থেকে পড়বো। আজকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের শেষ অতিথি ফেসবুকে যাওয়ার আগে শেষ অতিথির কিছু ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার সম্পর্কে আমি কোনো কথা বলবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই। থ্যাঙ্কস টু এভরিওয়ান যেটা হ্যাঁ, ওনাকে চমৎকার হ্যাঁ ভালো লাগছিল। আপনার চমৎকার একটা ঘটনা ছিল, বাট সেই ঘটনাটা বলতে পারছেন না কারণ যাকে নিয়ে ঘটনা তারই প্রবলেম শুরু হয়ে গেছে, সুতরাং তাকে নিয়ে জি সুতরাং আমরা এর চেয়ে বেশি আর কিছু বলতে পারবো না। সো সেই ঘটনাটা থাকে না, একটা ঘটনা আমরা অনেক জায়গায় শুনেছিলাম। আমার কাছে অনেকগুলো ঘটনার মধ্যে এই ঘটনাটা অনেক ভালো মনে হয়। আমাকে কেউ একজন পাঠিয়েছিলেন, পেশায় তিনি একজন ডাক্তার। তার মার ঘটনাটা বলতে শুরু করলে মাঝপথে কোনো একটা ঝামেলা শুরু হয়ে যায়, অর্থাৎ সেই ঘটনাটা কোনোদিন শেষ করা যায় না। ঘটনাটা শুরু করলেই কারো না কারো একটা প্রবলেম শুরু হয়। তো আজকে উনি অনেক উৎসাহ নিয়ে আজকে এখানে এসেছিলেন। পরে যখন দেখলেন যে এই পরিস্থিতি, উনি কোনো ঘটনা শেয়ার করতে পারছেন না এই জন্য। বাট ওনার প্রবলেমটা এটা যে উনি তো প্রস্তুতি নিয়ে এসেছিলেন ওই ঘটনাটা বলার জন্য, বাট সেই ঘটনাটা মানে বলা যাবে না। আমরা অনেক সময় দূর থেকে ভাবি যে যে ঘটনাগুলো বলছেন সেই ঘটনাগুলো কি আসলে সত্যি বলছেন উনি নাকি মিথ্যা বলছেন। কিন্তু দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে যে ওনাদের জীবনের ঘটনা এগুলা, ওনাদের যে কষ্টগুলো যারা শোনান আপনাকে তার জীবনের ঘটনা যারা শোনান আপনাকে, এটা তার ব্যক্তিগতভাবে তার মানে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে সংগ্রামের ঘটনা আর কি। তো আপনি নিজে আপনাদের বাসাতেও তো এমনিতে অনেক প্রবলেম আছে না? জি আমাদের বাসাতে মানে প্রবলেম হয়, কজ আমাদের যে বাসাটা ছিল সেই বাসাটা হলো ওই বাসাটা ওই গলিটার পরের গলিটাতে। হুম হুম তো ওই বাসাটা এখন কনস্ট্রাকশনের কাজে মানে ভেঙে ফেলা হয়েছে। তো ওখানে বিল্ডিং হইতেছে, সেটা না, মানে ওই বাসাতে যে প্রবলেম গুলি হতো সেটা হলো যে ওই বাসায় রাত্রেবেলা মানে ইভেনচুয়ালি মানে বিভিন্ন টাইমে এক একটা রকম শব্দ হইতো। হুম হুম। যেরকম মার্বেল, যদি কেউ রাত্রেবেলা কোনো বাচ্চা কাছে যদি ছাদের উপর মার্বেল খেলে, দেন ওই বাসাটায় মানে একটা প্রবলেম হয়, মানে একটা সাউন্ড হয় যেটা টাস 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 টাস, এটা সবাই যারা রাত্রেবেলা থাকে সেটা শুনতে পারে। তো ওই সাউন্ডটা হতো ওই বাসায়। আর এছাড়া যে আমাদের যখন রান্না বান্নার কাজে যদি মহিলারা এই মানে পাটা দিয়ে বাটে কিছু, যেমন মরিচ সামথিং কিছু বাটে, তখন যেরকম একটা আওয়াজ হয় ফ্লোরে, ওইরকম একটা আওয়াজ মানে ওই বাসাটাতে মানে ক্রিয়েট হয় রাত্রেবেলা। মানে মানুষ শুনতে পারে যে এরকম হয়। তো আমরা যখন উপরে ফ্ল্যাটে গিয়ে যখন জিজ্ঞাসা করি যে আন্টি আপনাদের বাসায় কি এরকম কোনো ঝামেলা হয়েছে নাকি, দেন তারা বলে যে না, আসলে আমরাও শুনি এরকম মানে প্রবলেম হয়, মানে আওয়াজ হয় এরকম, আমরা এগুলো শুনতে পাই, বাট কখনো ছাদে যাওয়া দেখা হয়নি। তো ওইটা ওখান থেকে হচ্ছিল এই ঘটনাটাই। দেন আমরা আস্তে আস্তে মানে বাসাটা শিফট করে ফেলি ওই জায়গা থেকে। তো বাসা শিফট করে এখন যে নতুন বাসায় আসছি সেই বাসায় তেমন কোনো প্রবলেম হয় না, বাট এই বাসাটায় হয় কি, আমার আম্মুর মানে মাঝে মাঝেই মানে বোবাই ধরে অনেক এই বাসাটাতে। হুম হুম। মানে বিভিন্ন ভাবে মানে রাতের বেলা মানে বোবা ধরলে তো এক ধরনের মানে আওয়াজ করে।
তো হুম। আমার আম্মু যেগুলি মানে দেখে, মানে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে বা বোবা ধরনের কথা বলতে চাইতেছে কিন্তু বলতে পারতেছে না। এটা আমার অনেকেরই হয়। হুম। আমার আম্মুর এই বাসাটা আসার পর থেকে এই প্রবলেমটা একটু বেশি হয়। ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা খুবই সরি যে আপনার ঘটনা আমরা জানতে পারলাম না। আমরা আসলে জানতে চেয়েছিলাম। অ্যান্ড আপনাকে তারপরেও কষ্ট করে স্টুডিওতে আসার জন্য অনেক, অনেক ধন্যবাদ।